আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আজকের লাইভটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। এইচএসসি 26 বলতে তোমরা তো এখন এইচএসসি দিয়ে দিছো, সো অ্যাডমিশন 26 ব্যাচের জন্য যারা এবছর উদ্ভাসের সাথে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজির প্রিপারেশনটা নিবে এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম করতেছি। সো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু অলরেডি হচ্ছে আজকে অফলাইনে হয়েছে কিছু কিছু ব্যাচের, আবার আগামীকালও কিন্তু অফলাইনে আছে। পাশাপাশি তোমার যদি প্র্যাকটিক্যাল পরীক্ষার কারণে বা অন্য যে কোনো কারণে তুমি যদি আমাদের অফলাইন ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে না পারো, তাহলে এই ওরিয়েন্টেশন ক্লাসটা তোমার জন্য। এবং যারা হচ্ছে আমাদের কম্বো অনলাইন অফলাইন বা হচ্ছে যে এক্সাম ব্যাচ যে কোনো ব্যাচে তুমি ভর্তি থাকো না কেন, তুমি কিন্তু আজকের ওরিয়েন্টেশন থেকে অ্যাকচুয়ালি জেনে নিতে পারবা যে আমাদের এখানে তোমাদের অ্যাডমিশন জার্নিটা জুড়ে, অর্থাৎ একদম অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা হওয়া পর্যন্ত যে যে সার্ভিসগুলো পাবে সেগুলা, কোন বই কীভাবে পড়তে হবে, কোন ক্লাস কীভাবে করতে হবে, কোন এক্সামের জন্য কি করা হবে, তোমাদের এই রিলেটেড যা যা কোয়েশ্চেন থাকে, রুটিন কীভাবে পাবা, রুটিন কীভাবে বুঝবা, এই সব কিছু আমরা আনসার দিব। পাশাপাশি হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব যে নেক্সট কয়েক মাসের জন্য তোমার আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত বা স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। ওকে, এটা হচ্ছে লাইভ ক্লাস ভাইয়া। তোমরা অনেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো আমাদের স্টুডেন্ট পোর্টালে, পাশাপাশি অনেকেই হচ্ছে যে যুক্ত আছো আমাদের সাথে হচ্ছে যে ফেসবুকে, ঠিক আছে? ওকে, সো আমরা যদি আসি, এই যে এটা হচ্ছে আমাদের পোর্টাল। আমি যদি লাইভ ক্লাসে আসি, এই যে এখানে হচ্ছে যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, জয়েন নাওতে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমরা এই ক্লাসটা জয়েন করছো। একজন জানতে চাইছে এটা কি লাইভ ক্লাস নাকি রেকর্ডেড। হ্যাঁ, সো এই যে আমরা যেটা লাইভ ক্লাসে জয়েন করতেছি সেটাই আর কি একটু মেনশন করে দিতেছি, এই আর কি। এই যে দেখো লাইভ, ঠিক আছে? ওকে, বিশ্বাস হয়েছে? আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা চলে যাই আমাদের আলোচনায়। সো আজকে আমরা 3 পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব। মানে তুমি যে ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে আসছো বা এই কোর্সটা সিলেক্ট করছো তুমি, তোমার আসলে এই কোর্স করার পরে কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রিপেয়ার হবা সেটা জানা জরুরি, এবং সেগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন কি এই ব্যাপারটা আইডিয়া থাকা জরুরি। আচ্ছা, তারপর হচ্ছে যে পার্ট টুতে আমরা এই যে উদ্ভাসের ক্লাস পরীক্ষা ম্যাটেরিয়ালস অনেক কিছু তো দেওয়া হয়, এগুলো তুমি কিভাবে ইফেক্টিভলি ইউজ করবা। হ্যাঁ, কারণ দেখো, সবাইকে সমান সংখ্যক ক্লাস দেওয়া হচ্ছে, সমান সংখ্যক ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে, একই এক্সামে পরীক্ষা হচ্ছে কিন্তু, ঠিক আছে, একই কোয়েশ্চেনে পরীক্ষা হচ্ছে, মেরিট লিস্ট কমন। সো সব কিছু সেম থাকার পরও আলটিমেটলি কি দিন শেষে কেউ হচ্ছে যে গোল রিচ করতে পারবে আর কেউ পারবে না। সো সেটাই আসলে ডিপেন্ড করে যে সবকিছু সেম দেওয়ার পরও তুমি নিজে কিভাবে সেটা ইফেক্টিভলি কাজে লাগাচ্ছ সেটার উপর। এই জন্য এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর তারপর যদি আসে আমাদের হচ্ছে যে রুটিনটা, সো আমাদের যেই ক্লাস পরীক্ষার রুটিনটা এটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে, আমরা রুটিনটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, চলো তাহলে হচ্ছে যে আমরা সামনের দিকে যাই। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা যেই ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা রিলেটেড, ঠিক আছে, সেটা জানি দিয়ে। আচ্ছা ঠিক আছে, উইকলিতে ভালো করা ওয়ে কি বলবো, কোয়েশ্চেনগুলো আমি দেখে রাখতেছি, যেগুলো চোখে পড়তেছে যখন যখন যেটা আনসার দেওয়ার প্রয়োজন দিয়ে দিব। ওকে, সো ফার্স্টে যদি আসি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছি তাদের টার্গেট, সত্যি কথা বলতে একদম প্রাইমারি টার্গেট কিন্তু আমি যদি চিন্তা করি সবার মাথায় বুয়েটের কথাটা কম বেশি আসে, তাই না? এটা তো আসাটা স্বাভাবিক যে আমি যদি বলি আমার টার্গেট ফার্স্ট হচ্ছে, আমি এখানে এই যে বুয়েটের কথা বলতেছি। আচ্ছা, সো বুয়েটের যে সার্কুলারটা, হ্যাঁ, এটা যখন দিবে তখন কিন্তু সেখানে হচ্ছে যে তোমার এই জাতীয় জিনিসগুলো মেনশন করা থাকে যে বিষয়ভিত্তিক জিপিএ তোমার কেমন হওয়া লাগবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার জিপিএ 4 থাকা লাগবে এসএসসি, আর এইচএসসিটাই হচ্ছে যে তোমার প্রত্যেকটাই হচ্ছে যে অবশ্যই জিপিএ 5 থাকা লাগবে। এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, এবং এটা মোটামুটি কনসিস্টেন্ট থাকে, কারণ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে জিপিএ 5 পাওয়ার ব্যাপারটা, এটা রেজাল্টের উপর তো ডিপেন্ড করে। সো বাকি যেই পোর্শনটা ধরো এখানে তো বলে দিচ্ছি, এখানে কিন্তু সরাসরি কোনো নাম্বারের কথা বলা নাই। তোমাদের অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া কত পার্সেন্ট নাম্বার থাকা লাগবে আমার, তাই না? পিসিএম এ কত পার্সেন্ট নাম্বার থাকা লাগবে? কারণ কি দেখা যায় যে ধরো বুয়েটে আমার রিটেন পরীক্ষা দিতে দেয় হচ্ছে যে 10,000 জনকে আনুমানিক। সো ওই 10,000 জন যারা এরকম তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টে জিপিএ 5 আছে, এই সংখ্যাটা কিন্তু এর থেকে অনেক বেশি থাকে। সো তাদের মধ্যে থেকে 10,000 তখন কিভাবে সিলেক্ট করে, সেটা সিলেক্ট করে অ্যাকচুয়ালি মোট যেই নাম্বার আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সেটার পার্সেন্টেজের ভিত্তিতে আর কি, যে আসলে 100তে কত পার্সেন্ট আসতেছে। সো তোমাদের ওরকম কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমার তো পরীক্ষা এরকম হয়েছে ওরকম হয়েছে, তো তাহলে আমি কি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিব নাকি, বা এত পার্সেন্ট আসতে পারে, আমার কি করা উচিত? সত্যি কথা বলতে এরকম একটা পর্যায়ে এসে যখন তোমার মাত্র এইচএসসি বোর্ড পরীক্ষাটা শেষ হয়েছে, তখন এই জিনিসটা বলাটা আসলেই হচ্ছে যে অনেক বেশি ডিফিকাল্ট। কারণ কি,
এই যে কত পার্সেন্ট হইলে তুমি আসলে বুয়েটে পরীক্ষা দিতে পারবা, এইটা বুয়েটের সার্কুলার পাবলিশ না হওয়া পর্যন্ত আসলে কখনো বলাই সম্ভব না, বা বোর্ড পরীক্ষার রেজাল্ট না দেওয়া পর্যন্ত কখনোই হচ্ছে যেটা বলা সম্ভব না। কারণ এটা কিন্তু কোনো ফিক্স না, বুয়েট কখনো ফিক্স করে দেয় না যে 90% লাগবে, 85% লাগবে। বুয়েট ফিক্স করে দেয় না, যেটা বললাম বুয়েট ফিক্স করে দেয় এই ক্রাইটেরিয়াটা, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রত্যেকটাতে মিনিমাম জিপিএ 5 থাকতে হবে। এখন যেটা বললাম, ওরা পরীক্ষা দিতে দেয় 10,000 জনকে, এবং এই যে এই ক্রাইটেরিয়াটা, এটা তো আসলে 10,000-এর থেকে অনেক বেশি মানুষই ফিল আপ করতে পারে। বাট আলটিমেটলি হচ্ছে যে যারা ফিল আপ করতে পারে তাদের মধ্যে থেকে যেই 10,000 জনের নাম্বার সবচেয়ে বেশি ভালো থাকে, পার্সেন্টেজ সবচেয়ে বেশি ভালো থাকে, তারাই আসলে পরীক্ষাটা দিতে পারে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো এখন একটু বাস্তবতায় আসি। দেখো, আলটিমেটলি তোমার 10,000 জন পরীক্ষা দিতে পারতেছে, সিট হচ্ছে 1300 সামথিং, 1310টার মতো, হ্যাঁ। তো তাহলে তুমি যদি এখন বুঝো যে না, ধরো তুমি বোর্ড পরীক্ষা তো দিয়ে দিচ্ছ, কোনো কারণে বুঝতেছো ফিজিক্সে এ প্লাস মিস যাবে, তার মানে কি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা না বা নেওয়া ছেড়ে দিবা? ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। কারণ তুমি তখন একটু, হ্যাঁ, প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারো, ওকে ফাইন, আমি বুঝতেছি যে বোর্ড পরীক্ষা যতটুকু আমার হয়েছে বা যেভাবে হয়েছে, ফিজিক্সে বা যে কোনো একটা সাবজেক্টে নাও আসতে পারে, এখনো তো রেজাল্ট দেয় নাই, সো ধরো নাও আসতে পারে, যদি এটা চিন্তা করি, তাহলেও কিন্তু আমার কাছে চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, আইটি, এমআইসি, সাচ, বেশ কয়েকটা অপশন কিন্তু আছে যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখানে কিন্তু আমি হচ্ছে হোপফুলি যারা আমার অডিয়েন্স আছো আজকে দেখতেছো, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের স্টুডেন্টই। সো তাদের জন্য একটা ভালো কথা বলি, একটা পজিটিভ কথা বলি, হ্যাঁ। এটা হচ্ছে যারা সাপোজ মেডিকেলের প্রিপারেশন নেয়, তাদের কিন্তু মেডিকেল ডেন্টাল সব মিলে কিন্তু পরীক্ষা হচ্ছে যে একটা। ঠিক আছে? হ্যাঁ, এছাড়া আর্মফোর্স মেডিকেলের আরেকটা পরীক্ষা হয়। সো কেউ যদি ডাক্তার হতে চায় তার জন্য পরীক্ষা হচ্ছে এই একটা বা দুইটা। কিন্তু কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তার জন্য পরীক্ষা কিন্তু জাস্ট একটা বা দুইটা না, এই প্রত্যেকটার কিন্তু এখন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পরীক্ষা হয়। মাঝখানে তো তাও চুয়েট, কুয়েট, রুয়েট গুচ্ছ পরীক্ষা হইতো ইঞ্জিনিয়ারিং গুচ্ছ নামে। এখন তো এই প্রত্যেকটা হচ্ছে যে আলাদা আলাদা পরীক্ষা হয়। সো তোমার কিন্তু আসলেই হচ্ছে যে অপরচুনিটি বা স্কোপ একটু হলেও বেশি, সেটা সিট সংখ্যার দিক থেকে হোক, বারবার পরীক্ষা দেওয়ার দিক থেকে হোক। এখন ধরো ওই যে আমি এটা এইভাবে দেখি ব্যাপারটাকে, বুয়েটে ঠিক আছে 10,000 জন পরীক্ষা দিতে পারে, কিন্তু আলটিমেটলি চান্স তো পায় যে 1310 জন, এরকম সংখ্যায় যেহেতু সিট। সো তুমি যদি সামহাও কোনো কারণে বুয়েটের এই যে 10,000 জনের মধ্যে পরীক্ষা দিতে না পারো, বা আনফরচুনেটলি যদি নাম নাও আসে, সমস্যা নাই, চুয়েট, কুয়েট, রুয়েট এগুলো যে আছে, এগুলো যদি ভালো মতো পরীক্ষা দাও, তাহলে এগুলোও কিন্তু চান্স পাও বা ভালো একটা সিট পাওয়ার এটা ভালো সম্ভাবনা থাকে। সো আলটিমেটলি হবা তো ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আসি পরীক্ষার প্যাটার্ন, বুয়েটের পরীক্ষার প্যাটার্ন 3 ঘন্টা সময় থাকে, রিটেন হয় 600 মার্কসের। ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা হচ্ছে তোমার 200 করে থাকে, এবং কোয়েশ্চেন থাকে হচ্ছে যে 20টা, 20টা কোয়েশ্চেন থাকে, এবং মানে প্রত্যেক সাবজেক্টের জন্য 20টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেক সাবজেক্টের জন্য 10 মার্ক করে। সো 200, 3টা সাবজেক্ট 600। এবং এই যে এখানে যে 20টা কোয়েশ্চেন, রিটেনের যে 20টা কোয়েশ্চেন, এক একটার জন্য তুমি যদি হিসাব করে দেখো 3 ঘন্টা সময় সময় পাওয়া যায় জাস্ট হচ্ছে 3 মিনিট। এবং এটা কিন্তু বইয়ের গত বছর থেকে আবার ওই যে পুরান প্যাটার্নে চলে গেছে। আমরাও কিন্তু এভাবে ভর্তি পরীক্ষা দিয়ে আসছি। মাঝখানে প্রিলি হইতো, রিটেন হইতো, তখন হচ্ছে তোমার ওই যে রিটেনটা 400 মার্কসের হয়ে গেছিল। এখন কিন্তু রিটেন আবার হচ্ছে 600 মার্কসের। কারণ গত বছর যেটা দেখা গেছে, বোর্ড রেজাল্ট যেমন হয়েছে, অনেক বেশি রিয়েলিস্টিক হয়েছে, তো তাই আলাদা করে আর প্রিলি নেওয়ার প্রয়োজন হয় নাই। সো যদি এবারও হচ্ছে যে বোর্ড পরীক্ষার রেজাল্ট ওরকমই হয়, সেটা হচ্ছে হয়তো এরকমই থাকবে। এমনিতে বাকিটা সার্কুলারের উপর ডিপেন্ড করে। প্রত্যেক বোর্ড পরীক্ষার রেজাল্টের পর ইউনিভার্সিটির যে কমিটি থাকে ভর্তি পরীক্ষা রিলেটেড, তারা বসে বসে তারা এই ডিসিশনগুলো নেয়। আমরা এখানে যা শেয়ার করতেছি সেটা একদম লাস্ট ইয়ারে কি হয়েছে সেটার উপর ভিত্তি করে। ওকে, এবার আসি চুয়েটের ক্ষেত্রে। দেখো, এগুলোর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি বুয়েটের থেকে একটু হলেও শিথিল। কিভাবে একটু যদি বলি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে কমপক্ষে 14, মানে এগুলোতে জিপিএ 3 সাবজেক্ট বলে বলি, যদি বলি তাহলে 3 × 5 = 15 হয়, 15-এর মধ্যে 14 থাকলে হবে। তার মানে ওই যে বলতেছিলাম ওই স্টুডেন্টের কথা, তুমি যদি মনে করো আচ্ছা আমার যদি ফিজিক্স বা কোনোটায় যদি মিস যায়, সমস্যা নেই, বুয়েটে যদি নাও দিতে পারো, তাহলে তো তুমি এখানে চুয়েটে দিতে পারতেছই, এই ক্রাইটেরিয়া যদি ধরি। এক্সামের প্যাটার্ন যদি দেখো, এমসিকিউ 500 নাম্বারের হয়। ঠিক আছে? এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। সত্যি কথা বলতে, এই যে চুয়েটে যে এমসিকিউ পরীক্ষা হইলো 500 নাম্বারের, হ্যাঁ, এইটা কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেনগুলো যে থাকে, তোমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেখলেই দেখবা যে এটা মোটামুটি 6 মার্কসের এমসিকিউ থাকে এক একটা। সো 6 মার্কসের এমসিকিউ, সত্যি কথা বলতে এটা একদম তোমার বোর্ডের যে এমসিকিউ বা ধরো সচরাচর যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় ওগুলোর মতো অনেক ছোট কোয়েশ্চেনও না, আবার রিটেনের মতো 10 নম্বরের প্রশ্নের মতো অনেক বড় প্রশ্নও না, মোটামুটি একটু মাঝামাঝি টাইপের। ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখা যায় যে কোয়েশ্চেনগুলো ভালোই হয়, এবং রিটেনের জন্য যে ভালো প্রিপারেশন নিতে পারে, সেই এমসিকিউ গুলাতেও ভালো প্রিপারেশন নিতে পারে, মানে হয়ে যায় অটোমেটিক্যালি। কারণ এগুলো তো 1 নম্বরের এমসিকিউ না, এগুলো হচ্ছে 6 নম্বরের এমসিকিউ। সো এই কারণে হচ্ছে যে রিটেন ফোকাস প্রিপারেশনটা তোমার নেওয়া উচিত। ঠিক আছে? কারণ কি আলটিমেটলি দেখো, এই যে আবার কুয়েটা যদি আসি, আমি প্রত্যেকটা জিপিএ রিডিং পড়তেছি না, এবার একটু নাম্বার ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা নিয়ে বলি। এই যে দেখো এখানে রিটেনে কিন্তু 500, কাইন্ড অফ সিমিলার।
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। বইটার জন্য কিন্তু আবার ইংলিশ লাগে না, বাট এগুলোর জন্য আবার ইংলিশ লাগে। এবং দেখো যেটা বললাম, যেটা এমসিকিউ 500, এটা রিটেন 500। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খুলে একটু কোয়েশ্চেনগুলো দেখো, হ্যাঁ, তুমি দেখবা যে বেশ কিছু কোয়েশ্চেন আছে অলমোস্ট সিমিলার, অর্থাৎ চুয়েটার কুয়েটে প্রায় সিমিলার কিছু কোয়েশ্চেন আসছে। এবং পার্থক্য কি, চুয়েটারটা অপশন ছিল আর কুয়েটারটায় ফাঁকা জায়গা ছিল, ওইখানে পুরোটা লিখতে হয়েছে, রিটেন হিসেবে সলভ করতে হয়েছে। সো এই কারণে যে রিটেনের জন্য ভালো প্রিপারেশন নিবে তার হচ্ছে অটোমেটিক্যালি এমসিকিউগুলো আনসার করার ক্যাপাসিটিও কিন্তু বাড়বে। সো এটা কিন্তু একদম হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাদের জন্য একদম হচ্ছে ডেডিকেটেড একটা অ্যাডভাইস, যে তোমার প্রিপারেশন আসলে সবসময় রিটেন প্রবলেমকে ফোকাস করে কিন্তু নেওয়া উচিত। ওকে, আচ্ছা, রুয়েটের ক্ষেত্রে যদি আসি, এমসিকিউ 400, ওই যে আবার একই প্যাটার্নের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এবং এগুলো বড় এমসিকিউ থাকে, ঠিক আছে। ওকে, এবার যদি আসি হচ্ছে বুটেক্সের ক্ষেত্রে, বুটেক্সের ক্ষেত্রে খেয়াল করো এখানে হচ্ছে যে রিটেন থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 200 নাম্বারের। তারপর যদি আসি আইটির ক্ষেত্রে, হ্যাঁ, এইখানে আমরা যেগুলো নিয়ে কথা বলতেছি একদম ধরো পিওর ওই টাইপের এমসিকিউ, যেটাকে এমসিকিউ কোয়েশ্চেনকে এমসিকিউ বলা যায়, এমন না যে রিটেন কোয়েশ্চেন অপশন সহ, সেটা না। এমসিকিউ কোয়েশ্চেনকে এমসিকিউ বলা যায়, এটা হচ্ছে যে তোমার আইটি আর হচ্ছে যে সাস্ট। এদের ক্ষেত্রে দেখো এই যে এমসিকিউ যে আসে 100 নম্বরে আসে, আর সাস্টে হচ্ছে তোমার 80 নম্বরে আসে, ঠিক আছে। সো এগুলো কিন্তু একদম পিওর এমসিকিউ টাইপ কোয়েশ্চেনই হয়। হ্যাঁ, কিছু হয়তো একটু কমপ্লেক্স বা একটু বড়, একটু জটিল থাকতে পারে, বাট আদারওয়াইজ এগুলো এমসিকিউ টাইপ। ওকে, তারপর যদি আসি এমআইএসটির ক্ষেত্রে, এমআইএসটির ক্ষেত্রে হচ্ছে রিটেন অনেকটা বুটেক্সের সাথে মিল আছে কোয়েশ্চেন প্যাটার্নে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এবং হচ্ছে 200 নম্বরে পরীক্ষা হয়। আর হচ্ছে সাস্টের ক্ষেত্রে যদি আসি, এখানে হচ্ছে এমসিকিউ 80 নম্বরের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সাথে বায়োলজি বা ইংলিশ আনসার করা যায়। ওই যে বায়োলজি আনসার করলে বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টগুলো পাবা, এই আর কি। ওকে, সো এটা চলে গেল আমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারি, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ মার্কস অবশ্যই তো আছে, নাহলে তো সবাই সবার মতো আনসার করে আসবে। অনেকে জানতে চাও ভাইয়া যেগুলোতে হচ্ছে যে এমসিকিউ 6 নম্বরে, ওগুলা রিটেন, ওগুলা নেগেটিভ মার্কিং কেমন। নেগেটিভ মার্কিং এর যে স্ট্যান্ডার্ডটা মোটামুটি ধরে রাখো সব পরীক্ষাতেই 1/4, 4/1 ভাগ। তার মানে আমি যদি 6কে 4/1 নিই তাহলে আসে 1.5, 1.5। সো অর্থাৎ তুমি যদি কোনো কিছু একটা ভুল আনসার করো তাহলে 1.5 মার্কস যাবে। আসলে 1.5 মার্কস যাবে না, সত্যি কথা বলতে যাবে 7.5 মার্কস। কারণ ভুল আনসার করছো মানে ওই 6 তো যাচ্ছেই, হয় নাই তো, সাথে আরো পেনাল্টি লাগতেছে তোমার কত, 1.5 মার্কসের। সো টোটাল 7.5 মার্কস যাবে যদি একটা ভুল উত্তর করো। ওকে, হ্যাঁ, সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড, সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড। ওকে, রিটেনে নেগেটিভ মার্কিং নাই, এটাই তো সবচেয়ে সুবিধা। হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার, কিন্তু মেডিকেলের পরীক্ষা আর ইঞ্জিনিয়ারিং যেসব জায়গায় রিটেন হয়, এটা একটা সুবিধা। রিটেনে দুইটা কথা মনে রাখবা, নেগেটিভ মার্কিং নাই, আবার হচ্ছে যে পার্শিয়াল মার্কিংও থাকে, ঠিক আছে। অর্থাৎ 10-এর কোন একটা কোয়েশ্চেনে তুমি হচ্ছে যে পার্শিয়াল আনসার করছো, এবং ধরো কিছু অংশ যে ভুল হয়েছে, আনসার হয়তো মিলে নেই, তার মানে যে শূন্য পাবা এরকম না, পার্শিয়াল মার্ক কিন্তু থাকে। এটা টিচার টু টিচার ডিপেন্ড করে, বা নাম্বারের যে মার্কিং পলিসি সেটার উপর ডিপেন্ড করে, বাট 3, 4, 5, 6, 7 কিছু একটা তো পাবাই এরকম, ঠিক আছে। ওকে, আমরা এখানে যেগুলো নিয়ে কথা বলতেছি সবগুলাতে ক্যালকুলেটর ইউজ করা যাবে। ইঞ্জিনিয়ারিং এ সব জায়গায় ক্যালকুলেটর ইউজ করা যাবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্যালকুলেটরের উপর দক্ষতা থাকা এই জন্য আরো আরো অনেক বেশি জরুরি। ক্যালকুলেটরের বিভিন্ন ফাংশন জানা, সুইফটলি প্রবলেম সলভ করতে পারা। কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে যে হাতে না করে ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে ইনপুট করলে দ্রুত আনসার পাওয়া যায়। এই জাতীয় প্রবলেমের উপর দক্ষতা বাড়াইতে হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য, ঠিক আছে। খুবই ভালো একটা হাতিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য স্টুডেন্টের তার ক্যালকুলেটরটা। ভার্সিটির ক্ষেত্রে ব্যাপারটা আবার উল্টা, ভার্সিটির ক্ষেত্রে মাইন্ড ক্যালকুলেশন, নিজের হচ্ছে মাথা বা মেন্টাল ক্যালকুলেশনের যে ক্যাপাসিটি, সেটা সবচেয়ে বড় হাতিয়ার। ওকে, এবার আসি হচ্ছে আমাদের উদ্ভাসের সাথে যেই জার্নির টাইম লাইনটা, সেটা ঠিক আছে। যে তোমরা তো ওরিয়েন্টেশন ক্লাস করতেছো, এরপর হচ্ছে তোমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে, অনলাইন অফলাইন। হ্যাঁ, সো আমরা আসলে কি প্ল্যান করতেছি বা কিভাবে প্ল্যান করতেছি, একটু যদি খেয়াল করো, আজকের তারিখে তুমি আসছো এখানে, তাই না? এই যে 17 আগস্ট তোমার হচ্ছে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে। যারা যারা অফলাইনে আসছো, কারো কারো ব্রাঞ্চে 18 তারিখেও কিন্তু হবে, ঠিক আছে। ওকে, এবার আসি, তোমার এখানে ক্লাস শুরু যেটা অনলাইনের সেটা হয়ে যাবে 19 আগস্ট থেকে, ঠিক আছে। অফলাইনেও ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো এবার একটু যদি বলি যে তোমার জার্নিটা আমাদের সাথে কত দিনের হবে বা কেমন হবে, একটু খেয়াল করো। আমরা বিগত বছরের যেই এক্সাম প্যাটার্ন বা এক্সামের যেই নোটিস বা হচ্ছে যে টাইমলাইনের প্যাটার্নের কথা যদি বলি, গত বছর বুয়েটের যে ভর্তি পরীক্ষাটা সেটা হয়েছিল তোমার জানুয়ারি মাসের 10 তারিখে, হ্যাঁ, অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসের 10 তারিখে আর কি। আর তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা ছিল তারা অ্যাডমিশন জার্নি মোটামুটি শুরু করছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে, ঠিক আছে, তোমাদের একটু পরে। সো যদি ওইভাবেও ধরে চিন্তা করো, অলরেডি কিন্তু ঢাকা ভার্সিটির ক ইউনিটের ডেটটা দিয়ে দিচ্ছে। ঢাকা ভার্সিটির ক ইউনিটের ডেট কবে, এটা হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখে। তো যেটা দেখা যায় যে এই অ্যাডমিশন টেস্টের যে টাইমলাইনগুলো মোটামুটি
তোমাদের সবগুলো পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে হয়ে যাবে। গত বছরও কিন্তু তাই হয়েছে, জাস্ট দুই একটা পরীক্ষা যেগুলো কোনো ওই ইউনিভার্সিটি কোনো একটা কারণে অনেক পিছিয়ে গেছে, এছাড়া বাকি সবগুলো স্ট্যান্ডার্ড টাইমিং হয়ে গেছে তোমার এই যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। সো সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা এমনটা আশা করতে পারো। তার মানে তোমার কিন্তু আগে টাইমটা জানা উচিত। ধরো তুমি জানো যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য আরো 2 বছর আছে, তাইলে একরকম স্ট্র্যাটেজি হবে। আর যদি চিন্তা করো আচ্ছা অগস্টে আছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি 4 মাস আছে, যদি এইভাবে চিন্তা করো তাহলে কিন্তু আরেক রকম স্ট্র্যাটেজি হবে। 4 মাসের স্ট্র্যাটেজি আর 2 বছরের স্ট্র্যাটেজি কখনো সেম হবে না। এই জন্য টাইমলাইনের ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকাটা জরুরি, যে ভাইয়া আমার হাতে সময় আছে আসলে এরকম, সো এর মধ্যে আসলে আমার সবকিছু কভার করতে হবে, ক্লাস, পরীক্ষা, হ্যাঁ, এভরিথিং। আচ্ছা, সো এই যে ক্লাস যে তোমাদের শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে, তোমরা মোটামুটি অগস্ট থেকে নভেম্বর এই টাইমটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো হবে। সো কি কি হবে দেখো, রেগুলার ক্লাস হবে অনলাইন অফলাইনে, হ্যাঁ, তারপর হচ্ছে কি ডেইলি এক্সাম হবে, তারপর হচ্ছে উইকলি এক্সাম হবে, প্র্যাকটিস এক্সাম দিবা, কোনটা কি বলে দিব, সবগুলোর জন্য আলাদা আলাদা স্লাইড আছে, এখানে জাস্ট একটা ওভারভিউ। আচ্ছা, তারপর মোটামুটি নভেম্বর মাসের দিকে এসে আমরা চলে যাব হচ্ছে যে এক্সাম ফেজ, বা এটাকে আমরা হচ্ছে যে রিভিশন ফেজও বলতে পারি। এইটা যেটা অগস্ট থেকে নভেম্বর, এটাই মোটামুটি তুমি আস্তে আস্তে বিল্ড আপ হবা, হ্যাঁ, তোমার আস্তে আস্তে এক একটা করে ক্লাস হবে, সিলেবাস কভার করা হবে, ডেইলি দিয়ে একটু শিখবা, উইকলি দিয়ে আরেকটু শিখবা, মান্থলি রিভিশন টেস্ট আছে ওগুলো দিয়ে আরেকটু শিখবা। এভাবে শিখতে 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 যখন সবগুলা ক্লাস পরীক্ষা হয়ে যাবে, তখন মোটামুটি তুমি ফাইনাল যে মডেল টেস্টগুলো আছে ওগুলোর জন্য প্রিপেয়ার হয়ে যাবা। কারণ কি, সত্যি কথা বলতে, এই যে তোমরা এতদিন এক স্টাইলের প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, পরীক্ষার আগে রাতে একটু চিন্তা করো, পার্থক্যটা বোঝায় অ্যাডমিশনের সাথে এইচএসসির প্রিপারেশন স্টাইলের পার্থক্য এই জায়গায় আছে। তোমার যখন পরের দিন ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা, তুমি শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট পেপারই পড়ে গেছো, তাই না? এবার তুমি চিন্তা করো তোমার পরের দিন হচ্ছে বুয়েটের পরীক্ষা, বা চুয়েট, কুয়েট, টুয়েট যে কোনোটার পরীক্ষা। তখন তোমার কি মাথায় কি কি রাখতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সবকিছুই, প্রত্যেকটার আবার 2টা করে পেপার, 3 দুগুণে 6টা পেপার। আবার যদি সাথে ইংলিশও অ্যাড করি, তাহলে টোটাল 60টা পেপারের মতো জিনিসপত্র তোমার মাথায় নিয়ে যাওয়া লাগতেছে। এই জন্য নিজেকে এইভাবে প্রিপেয়ার করাটা জরুরি। তো আমাদের এখানে যেটা হয়, ডেইলি এক্সামে যা পড়তেছো, এক সপ্তাহের ডেইলির সিলেবাস নিয়ে কিন্তু আবার সপ্তাহ শেষে উইকলিটা হয়, একবার রিভিশন হয়ে গেল, বা যা যা গ্যাপ ছিল পড়া হয়নি সেগুলো কভার হয়ে গেল। আবার এরকম তোমার 3-4টা উইকলি মিলে কিন্তু আবার মান্থলি এক্সামটা হবে, হ্যাঁ, ধরো 4টা উইকলি শেষ, বা মোটামুটি 1 মাস তোমার ক্লাস করা শেষ, পরীক্ষা দেওয়া শেষ, এরপর যে আবার মান্থলি টেস্ট। সো মান্থলি টেস্টে তো আসলে ওই যে আগের 4 উইকে যা পড়ানো হয়েছে বা পরীক্ষা হয়েছে তার উপরেই, সেইভাবে বারবার সাইকেলটা রিপিট হইতে থাকে, একই পড়া বারবার রিভিশন দেওয়ার সুযোগ হয়। এইটা হচ্ছে প্যাটার্নটা, হ্যাঁ। সো আমাদের এখানে এই মডেল টেস্টগুলো হবে মোটামুটি নভেম্বরের দিকে। নভেম্বর ডিসেম্বর এসে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। ফাইনাল মডেল টেস্ট বলতে যেগুলো একদম আমরা 600 নাম্বারের ওই স্ট্যান্ডার্ডে নিই, বুয়েট স্ট্যান্ডার্ডের, বা হচ্ছে যখন যে ইউনিভার্সিটি পরীক্ষা হবে, এখানে যেই যে ইউনিভার্সিটিগুলোর নাম মেনশন করা আছে, প্রত্যেকটার আগে একদম সেই স্ট্যান্ডার্ডের পরীক্ষা কিন্তু আলাদা আলাদা নেওয়া হবে। সো আমি যদি কম করে হলেও বলি, এখানে ধরো বুয়েট, কুয়েট, রুয়েট, রুয়েট 4টা, তারপর হচ্ছে যে 5, 6, 7, 8, অ্যাটলিস্ট 8টা স্পেশাল মডেল টেস্ট তোমরা পাবা মিনিমাম। আর এর থেকে বেশি তো আরও আমরা নেই, সাধারণত বুয়েটের জন্য আমরা সময় থাকলে মাল্টিপল নেই, অন্যগুলোর জন্য ট্রাই করি। সো মোটামুটি তুমি এখানে এই স্পেশাল মডেল টেস্টগুলো আলাদা আলাদা কিন্তু ওই ভর্তি পরীক্ষার আগে নিয়ে নেওয়া হয়। আর এই তো ফাইনালি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। যাই হোক, ডেট তো এখনো কোনোটা দেয় নাই, বাট যেটা বললাম টাইমলাইনটা ধরে রাখতে পারো। তোমার হচ্ছে ওই যে ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে সবগুলা পরীক্ষা হয়ে যাওয়া উচিত, যদি সবকিছু পরিস্থিতি স্বাভাবিক থাকে, গত বছরের প্যাটার্নই যদি বলি। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? 2টা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আমরা ইনফ্যাক্ট সাজেস্টও করি যে ব্যাকআপ হিসেবে একটা ক্যালকুলেটর নিয়ে যাওয়ার জন্য। ডেইলি এক্সাম অনলাইনে দেওয়া যাবে, তুমি অনলাইনের হলে অনলাইনে দিও, আর যদি কম্বো ব্যাচ বা অফলাইনের হও তাহলে হচ্ছে যে অফলাইনে দেওয়াটা রিকমেন্ডেড। ক্লাস যেভাবে করবা, অর্থাৎ ক্লাস যদি অনলাইনে করো দিতে পারো এক্সামটা অনলাইনে, আর ক্লাস যদি তুমি অফলাইনে করো তাহলে অবশ্যই অফলাইনে ডেইলিটা দেওয়া উচিত, দিতেই হবে আর কি, কারণ ক্লাসের পরে এক্সামটা হয়। ওকে, সিডাব্লিউ অ্যালাউড, হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরের মডেল এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মোটামুটি যেগুলো রেগুলার ক্যালকুলেটর সবই অ্যালাউড। ওকে, এবার আসো ক্লাস, পরীক্ষা, ম্যাটেরিয়ালস এগুলো কিভাবে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেটা বললাম সার্ভিস তো অনেক কিছুই, সবাই সমান সংখ্যক ক্লাস পাবে, সমান সংখ্যক ম্যাটেরিয়াল পাচ্ছ, সমান সংখ্যক এক্সাম আছে, কিন্তু যে যেভাবে কাজে লাগাবে সেটার উপর ডিপেন্ড করে আলটিমেট রেজাল্টটা তোমার কি আসতেছে। ওকে, সো আমাদের সাথে যারা বিভিন্ন ব্যাচে যুক্ত আছো, তোমাদের মধ্যে যারা এখন ধরো অফলাইন ব্যাচে আসছো, তারা কিন্তু সবকিছুই পাবা। নাম অফলাইন ব্যাচ, কিন্তু তুমি আসলে অফলাইনের সাথে যেহেতু অনলাইন ফ্রি, অনলাইনের ক্লাস, পরীক্ষা, ম্যাটেরিয়ালস সবকিছু 100% পাবা গেল। তারপর আসে অনলাইন ব্যাচ, যারা অনলাইন ব্যাচ তারা শুধুমাত্র অনলাইনের যে ক্লাস, পরীক্ষা ওগুলা পাবে, এখানে ম্যাটেরিয়ালসের কোনো ব্যাপার স্যাপার নেই। তারপর হচ্ছে তোমার অফলাইনের কোনো ব্যাপার স্যাপার নেই, শুধুমাত্র অনলাইন ক্লাস, পরীক্ষা গেল। তারপর যদি এসে কমো ব্যাচ, এই সেটআপটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, কেন, কারণ কি এখানে হচ্ছে তুমি ক্লাসগুলা অফলাইনে না করে ক্লাসগুলো অনলাইনে করলা, কিন্তু তুমি হচ্ছে ব্রাঞ্চে এসে পরীক্ষাগুলো দিলা, ঠিক আছে, পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়ালস যেটা সেটা কালেক্ট করে নিলা। সো কমো ব্যাচ কি, অনলাইন ক্লাস, অফলাইন এক্সাম,
এইটাকে আমরা বলি কম্বো ব্যাচ। আচ্ছা, তারপর যদি আসি হচ্ছে লাইট কম্বো ব্যাচ। লাইট কম্বো ব্যাচটা কাইন্ড অফ সিমিলারই। লাইট কম্বো ব্যাচে ম্যাটেরিয়ালসের পরিমাণ কিছু কম থাকে, ঠিক আছে? স্টাডি ম্যাটেরিয়ালসের পরিমাণ কিছু কম থাকে, এই কারণে এটাকে লাইট কম্বো ব্যাচ বলা হয়। আর এক্সাম ব্যাচ নাম থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র এক্সামের জন্য যেটা, সেটা। ওকে, ক্লাস শেষ করার পর কোয়েশ্চেন ব্যাংক কেমনে পড়বো? ঠিক আছে, এটা উইকলির সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন, আনসার দিব। আচ্ছা, ডিপি ব্যাচের ক্ষেত্রেও বলবো, সমস্যা নাই, যারা 27 ব্যাচের আসো। ক্যালকুলেটর তোমার যেটা সুবিধা, যেটার সাথে তুমি ইউজ টু, সিডাব্লিউ হোক 991 হোক, যেটা তোমার সুবিধা। আচ্ছা, ওকে, দেখো, কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য তোমার আসলে আলাদা প্রস্তুতি নেওয়া দরকার নেই, কারণ আমরা কি এখানে ডেইলি বা উইকলি যে এক্সামগুলো হয় প্রত্যেকটাতে হচ্ছে আমাদের রিটেন এমসিকিউ দুইটাই থাকে। সো এই জন্য তুমি যদি আমাদের যেভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে যদি রেগুলার পরীক্ষার প্রস্তুতিটা নিতে থাকো, অটোমেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার প্রিপারেশন নেওয়া প্রয়োজন ওগুলা হয়ে যাবে। ওকে, আসো, এবার আসি হচ্ছে এই যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো, তাই না? তোমরা যখন ভর্তি হয়েছো তোমাদেরকে তো হচ্ছে বিভিন্ন রকমের যে স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো দেওয়া হয়েছে, তাই না? যেমন আমরা যদি আসি এখানে, ধরো আমাদের এই যে তোমার মাস্টার কোয়েশ্চেন ব্যাংক যেগুলো, এগুলো তোমরা কালেক্ট করছো। পাশাপাশি হচ্ছে আমাদের যে এই যে কনসেপ্ট বুক, এগুলো হচ্ছে যে তোমরা কালেক্ট করছো, তাই না? সো তুমি যখন বইগুলা একটু যদি খেয়াল করো, আমার এখানে ফিজিক্সের একটা পার্ট আছে, হ্যাঁ, ফিজিক্সের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা আছে, আর হচ্ছে হায়ার ম্যাথের কনসেপ্ট বুকটা আছে। সো এই যে বইগুলা, ঠিক আছে, আমি যদি তোমাকে সব একসাথে করে রাখি তখন কিন্তু আমার হচ্ছে বইয়ের যে ভলিউম সেটা সব মিলে কিন্তু হচ্ছে যে অনেক বেশি। তো এখানে একটু কথা একটা বুঝতে হবে যে অ্যাডমিশনের টাইমটা কিন্তু লিমিটেড। তোমার কিন্তু এখানে অন্য আর কোনো বই পড়া বা আরো কিছু বই কিনলাম এগুলো কিন্তু কোনো প্রয়োজন নাই। যেই ম্যাটেরিয়ালসগুলো এগুলো তোমার দেওয়া হচ্ছে, এই যে সবগুলো যদি একসাথে রাখতাম এরকম হয়ে যেত। এগুলাই কিন্তু হচ্ছে যে তোমার জন্য যথেষ্ট, প্রস্তুতির জন্য যথেষ্ট। এখন আসো, তুমি বই কিভাবে পড়বা, তাই না? বা কোনটা পড়বা, এই জাতীয় কোয়েশ্চেন তো তোমাদের থাকে। তো আমি যদি আসি যে ধরো তোমরা যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা, যখন তোমার ক্লাসটা হয়ে যাবে, ঠিক আছে, ধরো P1 ক্লাস হয়ে গেল, সিলেবাস তো একটা থাকবে P1-এর, হ্যাঁ, কিছু চ্যাপ্টার থাকবে। তুমি যেটা করবা ক্লাসটা করার পরে, সেটা অনলাইনে করো বা অফলাইনে করো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, যে যে ব্যাচে ভর্তি আসো সেভাবে করবা। ওকে, সো ক্লাস করার পরে ক্লাসে অবশ্যই নোট করার চেষ্টা করবা, অনলাইনে হোক বা অফলাইনে হোক, ঠিক আছে? অফলাইনের নোটটা এটা তুমি যখন হচ্ছে যে ক্লাসে বসে আসো, ফিজিক্যালি বসে আসো, টিচার ভাই আপু কোন একটা কথা বলতেছে, তুমি সেটা হচ্ছে নিজে তুলতেছো, তখন কিন্তু যেই কানেকশনটা এটা ব্রেনের সাথে হাতের বা ওভারঅল তোমার যেই প্রিপারেশনটা হয়, ক্লাসেই কিন্তু অনেক কিছু তুমি ওই যে চিন্তার যে খোরাকটা সেটা হচ্ছে ক্লাসেই কিন্তু অনেকটা পাওয়া যায়। অনেকে অনলাইন ক্লাস কি করো, যে অনলাইন ক্লাস হচ্ছে বসে বসে ওই যে মুভি দেখার মতো জাস্ট দেখতেছো, ঠিক আছে? তো অনলাইন ক্লাসে কিন্তু তখন যেটা হয় যে যিনি ক্লাস নিতেছে, ধরো আমি ক্লাস নিতেছি, আমার প্র্যাকটিস হয়, আমি 40টা ম্যাথ করালাম, আমার 40টা ম্যাথের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? সেটা প্রত্যেক বছরই হচ্ছে। কিন্তু তোমার নিজে যদি খালি দেখো, নিজে যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু শুধু ক্লাস করে এটা কখনো কাজে লাগবে না। এই যে এখানেই বললাম যে ধরো তুমি যতটা অনলাইন ক্লাস পাবা, তোমার একটা বন্ধু অনলাইন ক্লাস পাবে বা অফলাইন ক্লাস সেম সংখ্যায় পাবে। কিন্তু ক্লাসে তুমি জাস্ট খালি যাওয়ার জন্য গেলা বা অনলাইন ক্লাস খালি অন করে চালু করে বসে থাকলা, জাস্ট দেখলা যে ঠিক আছে, ওই যে যেটা বললাম মুভির মতো দেখে গেলাম, নিজে কিছু করলাম না, তাহলে কিন্তু সেটা ইফেক্টিভ হবে না। সো ক্লাসে আবার হ্যাঁ, নোট করার ক্ষেত্রে কিন্তু ওই যে মাল্টি কালার নোট, হ্যাঁ, 3 কালির কলম নিয়ে বসে বসে সুন্দর করে ডিজাইন করে করে নোট করবা, এটাও কিন্তু আসলে অ্যাডমিশন টাইমে কাম্য না। তো একটা ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে? যে এই যে কি পয়েন্টগুলা, সূত্রগুলা না নোট করলেই না, ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, কিছু কনসেপ্ট আছে, স্পেশাল কনসেপ্ট, ওগুলো না নোট করলে না, হয়তো কিছু প্রবলেম ক্লাসে যখন ভাইয়া পড়াচ্ছে তুমিও তখন নিজে নিজে সলভ করার ট্রাই করলা বা দেখে দেখেই তুললা। সো এটাও হচ্ছে যে ইফেক্টিভ হবে। আচ্ছা, সো ক্লাস নোট থাকবে তোমার প্রথমে, তারপর হচ্ছে সবার আগে আমরা আসলে রিকমেন্ড করি মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা। তার মানে তুমি ফিজিক্স ক্লাস করে আসছো, সবার আগে তুমি ট্রাই করো ওই যে ফিজিক্স ক্লাসে যে টপিকটা ছিল বা সিলেবাসটা ছিল, ক্লাসের যেই নলেজটা ফার্স্ট একটু এটা ট্রাই করে দেখবা, হ্যাঁ। তুমি ক্লাসে তো ডেফিনেটলি একটা প্র্যাকটিস তোমার হয়েছে, 10টা 20টা যে কোনো সংখ্যক প্রবলেম তো তোমার সলভ করানো হয়েছে। এরপর তুমি যেটা করবা, ওই সলভ করা প্রবলেমের উপর বেস করে তুমি এবার আসো হচ্ছে যে যতটুকু তুমি মাথায় নলেজ নিয়ে গেছো অফলাইন বা অনলাইন যেমন ক্লাসে হোক, তুমি এবার হচ্ছে যে নিজে ট্রাই করো যে ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংকটা খুলে সলভ করার, এবং না দেখেই সলভ করার ট্রাই করো, সলিউশন না দেখে নিজে থেকে করার ট্রাই করো। সো এইভাবে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা এক নজর তুমি সলভ করলেই মোটামুটি তোমার ধারণা হয়ে যাবে যে তোমার আসলে প্রিপারেশনের অবস্থা কীরকম, তোমার কি প্রিপারেশনের অবস্থা ভালো নাকি খারাপ, অর্থাৎ তোমার আসলে কতটুকু কি কিভাবে পড়া উচিত, এই ব্যাপারে তুমি ধারণাটা নিয়ে নিবা। ওকে, এটা জাস্ট হচ্ছে তুমি যখন মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা দেখতেছো তখনই হচ্ছে যে এই ধারণাটা পেয়ে যাবা যে আচ্ছা ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা যেটা আমি আজকে পড়ে আসলাম বা যেই ক্লাসটা আমার হইলো, এইটার জন্য আসলে আমার প্রস্তুতি কতটুকু কি দরকার।
এবার আসো মাস্টার প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তুমি কিন্তু এই যে সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ এরকম পেপার ওয়াইজ আর কি, আলাদা আলাদা পেপারের জন্য কনসেপ্ট বুক। সো ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল তুমি কনসেপ্ট বুক পাওয়া হচ্ছে যে 7টা। সো এবার যদি আমি আসি এই যে কনসেপ্ট বুকের ক্ষেত্রে, তখন কি দুইটা বইয়ের মধ্যে একটু পার্থক্য বলি, হ্যাঁ, যার যার প্রিপারেশনের উপর কিন্তু ডিপেন্ড করবে। এই কারণে মাস্টার প্রশ্ন ব্যাংকটার নাম থেকে বোঝাচ্ছে এটা আসলে কোয়েশ্চেন হেভি একটা বই। কনসেপ্ট বুক যেটা সেটা হচ্ছে কনসেপ্ট হেভি একটা বই, ঠিক আছে। অর্থাৎ এটাতে কনসেপ্ট মিনিমাল কোয়েশ্চেন ম্যাক্সিমাম, আর এটাতে হচ্ছে যে কনসেপ্ট ম্যাক্সিমাম কোয়েশ্চেন মিনিমাম, এভাবে ব্যালেন্স করা হয়েছে। সো তুমি হচ্ছে ডেফিনেটলি যদি সবগুলা কোয়েশ্চেনে তুমি নিজে থেকে ভালো আয়ত্ত করতে পারো, মাস্টার প্রশ্ন ব্যাংক পড়েও কিন্তু অনেকের হয়ে যায়, কারণ সে কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছে। আর হ্যাঁ, ধরো কিছু কিছু টপিক ইঞ্জিনিয়ারিংয়ে হয়তো গত 10 বছর হচ্ছে যে কোয়েশ্চেন আসে না ওই টপিকটা থেকে, হ্যাঁ। সো ওইটা তুমি চাইলে হচ্ছে যে ঠিক আছে কনসেপ্ট বুক থেকে, যেহেতু মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর ভিত্তি করে তৈরি করা, এবং যেহেতু কয়েক বছর কোয়েশ্চেনটা আসে নাই, বাট এই কনসেপ্টটা আমার বেলা চলে আসতে পারে, তাহলে আমি এটা কনসেপ্ট বুক থেকে দেখে নিই। আশা করি একটু হলেও আইডিয়া দিতে পারছি, হ্যাঁ। তো আমরা প্রিফার করি আগে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ধরা, বাকিটা তুমি প্রিপারেশন নিতে নিতে বুঝে যাবা যে আচ্ছা ঠিক আছে আমার তো আসলে কনসেপ্টগুলো একটু বেশি পড়া দরকার, আমি ডিরেক্ট কোয়েশ্চেন সলভ করতে যে সমস্যা হচ্ছে, আমার কনসেপ্ট একটু ডেপথে পড়া দরকার, তাহলে তুমি এটা দেখতে পারো। আর হ্যাঁ, মেডিকেল প্রিপারেশন যারা নেয় আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কথার একটু পার্থক্য আছে, হ্যাঁ। মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় বলে থাকি যে হ্যাঁ মূল বই হচ্ছে যে অনেক বেশি ডিপেন্ডেন্ট হইতে হয়, বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি মূল বই অনেক সুন্দর করে রিডিং পড়লা, সংজ্ঞা মুখস্থ করলা, এই টাইপের কিন্তু প্রিপারেশন না, সাল মুখস্থ করলা, এই টাইপের জিনিস না। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের প্রিপারেশন হইতে হয় প্রবলেম সলভিং বেসিস, অনেক 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 বেশি মাথা কাটাতে হয়, প্রবলেম সলভ করতে হয়, যত বেশি প্রবলেম সলভ করবা তত বেশি তোমার হচ্ছে যে স্কিলটা ডেভেলপ হবে। আর এই কারণে এই বইগুলো হচ্ছে যে মোটামুটি যথেষ্ট, মানে ধরো বিভিন্ন যে রাইটাররা আছে তাদের যেই ধরো অনুশীলনীর প্রশ্নগুলো আছে বা যেগুলো করা লাগে প্র্যাকটিস করা লাগে, আমাদের কিন্তু মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে ওইগুলো প্র্যাকটিস প্রবলেম হিসেবে দেওয়া আছে। তো তোমার কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস কোয়েশ্চেন না, এক্সট্রা কোয়েশ্চেনও তোমার কভার হয়ে যাচ্ছে। আর কনসেপ্টের কথা যদি বলি, এই বইতে এই কনসেপ্ট আছে ওই বইতে নাই, এইভাবে হচ্ছে যে তোমার মাল্টিপল বই খুঁজে না খুঁজে কনসেপ্ট বুকে কিন্তু সেগুলো সব একসাথে নিয়ে আসা হয়েছে, যা যা কনসেপ্ট তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য দরকার, ঠিক আছে। আচ্ছা, মেইন বই কি পড়াই লাগবে না? তুমি যদি নিজের প্রিপারেশন নিতে চাও ইঞ্জিনিয়ারিং, এই বইগুলো হচ্ছে যে যথেষ্ট, সত্যি কথা বলতে। বাকিটা হ্যাঁ, কিছু কিছু থিওরিটিক্যাল টপিক, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না এটা একটু আমার গ্যাপ আছে বা ঘাটতি আছে, তখন তোমার মেইন বই পড়া লাগবে। আদারওয়াইজ যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মেইন কাহিনী হচ্ছে যে প্রবলেম সলভ করার স্কিল, এবং সেটার জন্য এই বইগুলো যথেষ্ট। মেইন বইয়ের ব্যাপারটা যার যতটুকু গ্যাপ আছে সেটার উপর ভিত্তি করে তুমি মেইন বইতে, ধরো কারো হচ্ছে মনে হচ্ছে না ঠিক আছে আমি অর্গানিকটা কম পারি, তো আমি হচ্ছে যে কনসেপ্ট বুক দেখলাম, এরপর আমার মনে হচ্ছে আরেকটু ডিটেলে পড়া দরকার, তখন তুমি মেইন বই দেখতে পারো, এভাবে ডিসিশনটা নিবা। ওকে, বইয়ের ট্রি টেনে না, পেন্সিল দিয়ে না, কলম দিয়ে অ্যান্সার করবা, ঠিক আছে। রসায়ন মেইন বুক হচ্ছে ওই কিছু ঝামেলা চ্যাপ্টার আছে না, ওগুলোর জন্য পড়ে নিতে পারো, কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, ওগুলোর জন্য চাইলে তুমি পড়ে নিতে পারো। এমনিতে আমাদের কনসেপ্ট বুকে কনসেপ্ট যতটুকু দেওয়া আছে ওইটা মোটামুটি অ্যাডমিশন টেস্টের জন্য যথেষ্ট, তাও যদি মনে হয় তোমার আরেকটু পড়া দরকার ডিটেলস সেভাবে, ঠিক আছে। ওকে, আর বাকি যে কোয়েশ্চেন ব্যাংকগুলার কথাবার্তা বলা আছে এখানে, এই যে এদিকের যে জিনিসপত্রগুলা, এই যে প্রত্যেকটা যে ইয়ার ওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংকগুলা আছে, এগুলো হচ্ছে তোমরা এখন, হ্যাঁ, যদি বই পেয়ে যাও এখন হালকা পাতলা উল্টা পাল্টা দেখতে পারো এখন, বাট এগুলো কিন্তু আসলে এখন পড়ার টাইম না। এই বইগুলো এই যে গ্রিন বক্স যে করলাম, এই বইগুলো আসলে পড়ার টাইম হচ্ছে এই যে এই টাইমে এসে, এই টাইমে এসে মানে যখন হচ্ছে তোমার রেগুলার ক্লাস পরীক্ষা দেওয়া শেষ, মাঝে মাঝে এগুলো উল্টা পাল্টা দেখতে পারো, কারণ কি এই বইগুলোতে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন আছে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সব চ্যাপ্টারের সব সিলেবাসের উপর কোয়েশ্চেন এটা। তো তুমি তো মাত্র প্রিপারেশন এখন নেওয়া শুরু করতেছো, এখন তুমি প্রিপারেশন নেবে এই যে চ্যাপ্টার ওয়াইজ। উপরের দুইটা বই দেখো, এই বইগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, আর নিচের বইগুলো হচ্ছে ইয়ার ওয়াইজ। তার মানে উপরের বক্সের বইগুলো পড়বা তুমি হচ্ছে এই যে এই টাইমে, এই যে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এগুলো কভার করবা। এমন না যে পরে আর ওইগুলো যে ধরা যাবে না, অবশ্যই প্রিপারেশন নিতে নিবাই, বাট মেইন ফোকাস থাকবে এইগুলা। আর হচ্ছে যে পরের টাইমটায় মেইন ফোকাস থাকবে নিচের বইগুলা। আর সলিউশন বুক এটা হচ্ছে প্রত্যেক উইক শেষে তুমি পেয়ে যাবা, আর ফাইনাল মডেল টেস্ট হওয়ার পর আবারও পাবা। সো এটা হচ্ছে যে আস্তে আস্তে উইকলি দিবা, দেওয়ার পর হচ্ছে যে নিজে দেখে নেওয়ার জন্য যে কোন কোন জায়গায় ভুল হয়েছে, অন্য সেটে কোন কোন কোয়েশ্চেন আসছে, কোনটার আনসার কি হওয়া উচিত, এগুলা, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা ক্লাসের ব্যাপারে, ঠিক আছে। এখন আমি তোমাদের আসির ভাইয়াকে ডাকবো, আমাদের যে ক্লাসের ব্যাপারে আছে এইটার ব্যাপার হচ্ছে যে ভাইয়া তোমাদের সাথে শেয়ার করবে। ওই যে সেম কোয়েশ্চেন আমি যেমন আনসার দিলাম, কোন বই কখন পড়বো, হ্যাঁ, তারপর কতটুক পড়বো, কিভাবে পড়বো, তাহলে সিরিয়াল কি বললাম, মোটামুটি ক্লাস নোট 1 নম্বর, নিজের ক্লাস নোটটা বা অনলাইনের পিডিএফ ক্লাস নোটটা ওইটাও সাথে থাকলে ভালো। 2 নম্বর হচ্ছে তোমার মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা, 3 নম্বর কনসেপ্ট বুক,
তারপর এসে হচ্ছে এই যে তোমার আর 2-3 অনেকের সুইচ হইতে পারে, কারো কারো কনসেপ্ট বেশি লাগলে সে চাইলে হচ্ছে যে কনসেপ্ট বুকটা আগে থেকে দেখে নিতে পারে। আর পাশাপাশি হচ্ছে তোমার ইয়ার ওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা হচ্ছে যে পরের দিকে এসে। ঠিক আছে আসির, জি ভাইয়া। আমরা এখন চলে আসলাম ক্লাসে। তো অনেক রকমের ক্লাস দেই, ঠিক আছে? একটু যদি তুমি ওদের উদ্দেশ্যে বলতা যে কোন ক্লাস করবে বা কোনটা করবে না, এটাও কিন্তু বলাটা ইম্পর্টেন্ট। জি হ্যাঁ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আমাদের অফলাইন ক্লাসের কথা বলা আছে। সো অফলাইন ক্লাসটা অবশ্যই তোমরা পার্টিসিপেট করার চেষ্টা করবা। আমাদের অফলাইন ক্লাসে প্যারালালি কিন্তু ম্যারাথন লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। সো অনেক সময় দেখা যায় অফলাইনে টানা ক্লাস করতে গিয়ে মাঝে মাঝে মনোযোগের ঘাটতির কারণে আমাদের কিছু টপিক মিস হয়ে যায়। সেই টপিকগুলো তুমি ম্যারাথন লাইভ ক্লাস দেখে কিন্তু কভার আপ করে নিতে পারো। আর কেউ যদি মনে করো যে ভাই আমি হচ্ছে যে কোনো একটা করব, যে কোনো একটা করলেই তোমার আসলে হবে, তুমি অফলাইনেও কন্টিনিউ করতে পারো, ম্যারাথন লাইভ ক্লাসের মাধ্যমে কন্টিনিউ করতে পারো। আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি, 2টা ক্লাসের যে কোনো একটা করলেই তোমার মোটামুটি সবকিছু কভার হয়ে যাবে, তোমার আসলে বাড়তি কোনো কিছু দরকার পড়বে না। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে তোমাদের যেহেতু সিলেবাসটা বড়, ফুল সিলেবাস, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে প্রপার আইডিয়া থাকাটা জরুরি, যে কোন চ্যাপ্টারটা তুমি কতটুকু পড়বা, কোনটা পড়বা আর কোনটা বাদ দিবা। অ্যাডমিশনে কিন্তু কোনটা বাদ দিতে হয় সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে সেটা জানতে হবে, আর সেই জানানোর কাজটাই কিন্তু করা হবে এই ক্লাসগুলোতে। সো এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই খুব ভালো মতো তোমাকে রেগুলারলি অ্যাটেন্ড করতে হবে। এই গেল কথা। এখন আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা ক্লাসের কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ক্লাস। নাম শুনেই বুঝতে পারছো এই ক্লাস হচ্ছে ফাউন্ডেশন তৈরি করার জন্য। তোমার যদি কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট অনেক ঘাটতি থাকে, একেবারেই তুমি যদি স্কিপ করে চলে আসো বোর্ড এক্সামের জন্য, কোনো সমস্যা নাই। তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার যতটুকু বেসিক কনসেপ্ট ফাউন্ডেশন দরকার সেটা তুমি আগে ভাগে ডেভেলপ করে নিতে পারবা। আমরা আবারও বলি, এই যে ফাউন্ডেশন ক্লাসটা, এটা হচ্ছে ধরো একটা চ্যাপ্টার তোমার বন্ধু আগে একবার পড়ছে, তুমি হয়তো একেবারেই পড়ো নাই, তুমি তোমার বন্ধুর প্যারালালে যাওয়ার জন্য, ওর সমান কাতারে থাকার জন্য এই ফাউন্ডেশন ক্লাসটা করে নিয়ে, ঠিক আছে, ওর সাথে কম্পিট করতে পারবা। ওকে, সো এটা কিন্তু তোমাদের জন্য ইফেক্টিভ। সব ফাউন্ডেশন ক্লাস করা লাগবে ব্যাপারটা অমন না। যেই চ্যাপ্টারগুলো নিয়ে তোমার মনের ভিতর ভীতি আছে, বেসিকে কিছুটা দুর্বলতা আছে বলে তুমি মনে করো, অবশ্যই সেই ক্লাসগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, আর্কাইভ ম্যারাথন ক্লাস, কারো যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে লাইভ ম্যারাথন ক্লাস দেখতেছি, আর্কাইভে একটু ঢুকে দেখি যে কি করা আছে, অর্থাৎ গত বছরে সিনিয়র ভাইয়ারা আসলে কি টাইপের ক্লাস পেয়েছিল, তো অবশ্যই তুমি সেই ক্ষেত্রে হচ্ছে আর্কাইভ ম্যারাথন ক্লাসটাও চাইলে দেখতে পারো। আর আর্কাইভ ম্যারাথন ক্লাসের স্লাইডটা তোমরা অবশ্যই দেখবা, ক্লাস দেখো আর না দেখো। ওকে, তোমরা চেষ্টা করবা ম্যারাথন লাইভ ক্লাস, আর্কাইভ ম্যারাথন ক্লাস, এগুলা স্লাইডগুলো অ্যাটলিস্ট দেখার জন্য। ওকে, সময় অনুসারে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং তুখর ক্লাস, এখন দেখো এই যে এত এত ক্লাস বলতেছি, মূলত মেইন ফোকাস থাকবে ম্যারাথন লাইভ ক্লাস, অফলাইন ক্লাস, এই দুইটার যে কোনো একটাই তুমি করো, কোনো সমস্যা নাই। অফলাইন ক্লাসে কোনো কিছু মিস হয়ে গেলে তুমি ম্যারাথন লাইভ ক্লাসের মাধ্যমে সেটা পুষিয়ে নিতে পারবা। এখন এই সব কিছু পড়ার পর তোমার আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কমপ্লিটই বলা যায়, বাট কেউ কেউ তোমাদের মধ্যে এমন অনেকে আছে উৎসাহী, আগ্রহী, আগে ভাগে অনেকাংশে পড়াশোনা হয়তো শেষ করে ফেলেছো। সো তোমরা হয়তো আরও কিছু জানতে ইচ্ছুক, আরও নতুন নতুন টপিক, নতুন নতুন কনসেপ্ট দেখতে ইচ্ছুক, যেগুলো হয়তো সেভাবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে রিসেন্ট ইয়ারগুলোতে আসতে দেখা যায় না। তারপরও মনের ভিতরে যেহেতু একটা ইচ্ছা থাকে একটু নতুন ধরনের কনসেপ্ট, একটু অ্যাডভান্স টাইপের কনসেপ্ট দেখার, তোমাদের সেই ইচ্ছাকে আমরা পূর্ণ করার জন্য যেটা রাখছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং তুখর ক্লাস। সো এগুলো তোমরা হচ্ছে পেয়ে যাবা। এই তুখর ক্লাসগুলো তোমরা যদি হচ্ছে করো, তাহলে পরে তোমাদের যেটা হবে যে এই সব কিছু কাভার আপ করার পর তোমাদের ওই যে 2-1টা অঙ্ক পরীক্ষা একটু অ্যাডভান্স লেভেলে, ক্রিটিক্যাল লেভেলে দিতে পারে, সেই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেই বিষয়টা সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা। আবারও বলি, অ্যাডভান্স লেভেলের অঙ্ক পার্সেন্টেজ খুব কম থাকে রিসেন্ট ইয়ারগুলোতে আমরা যে দেখতে পাই, এগুলো আসলে হুবহু কমন তুমি পাবা না। ওকে, তাহলে এই ক্লাসগুলো থেকে তুমি আসলে কি পাবা, তুমি হচ্ছে প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচটা আছে সেটা সম্পর্কে ভালো আইডিয়া পাবা। ওকে, সো এইখানে কিন্তু তুমি ডিরেক্টলি আসবা না, দয়া করে এইগুলা শেষ করে তারপরে তুমি এখানে আসবা, ভুলেও ডিরেক্টলি এখানে আসবা না আর কি, তাহলে কিন্তু সমস্যা হবে। আর হচ্ছে উইকলি সলভ ক্লাস, দেখো উইকলি পরীক্ষা যখন তুমি দিবা, দেওয়ার পরে দেখবা যে বেশ কিছু প্রবলেম স্বাভাবিকভাবেই চলে আসবে। স্বাভাবিকভাবে উইকলি সকল কোয়েশ্চেন তোমার আয়ত্তে থাকবে না, সব কোয়েশ্চেন তুমি টাইমের ভিতরে আনসার করতে পারবা না। আবার দেখা যাবে কিছু কোয়েশ্চেন তুমি আনসার করছো ঠিকই, বাট টাইম অনেক বেশি নিয়ে ফেলছো। সো সেই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে অল্প টাইমে সলভ করতে হয়, অথবা বেশি ভুল হওয়া কোয়েশ্চেনগুলো কিভাবে আসলে সঠিকভাবে সলভ করতে হয়, সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে উইকলি সলভ ক্লাসে। তো ভাইয়া আমি তো ডিটেলসে মোটামুটি বলেই দিলাম আমাদের হচ্ছে গিয়ে প্রয়োজন অনুসারে ক্লাসের ধরন। সো আমাদের স্টুডেন্টরা কিন্তু ভাইয়া কিছু স্পেসিফিক জিনিস নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করতেছিল, সেটা হচ্ছে আমাদের অফলাইনে বায়োলজি ক্লাস হবে কিনা। না, বায়োলজি ক্লাস হচ্ছে অনলাইনেই হবে তোমাদের জন্য, স্পেসিফিক্যালি যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে বায়োলজি কোর্সে এনরোল করেছে। আচ্ছা আসির,
যেটা হচ্ছে তাহলে তো আমরা মোটামুটি বুঝলাম মেইন মেসেজ হচ্ছে এটা যে স্টুডেন্ট যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতে আসে এক একজনের স্ট্যান্ডার্ড বা পড়াশোনার যে লেভেলটা সেটা এক এক রকম থাকে। হুম। ও বোর্ড পরীক্ষা আগে থেকে কতটুকু পড়ে আসছে সেটার উপর ডিপেন্ড করে, তাই না? হুম। কলেজের পড়াশোনার কতটুকু হয়েছে। তো সেই ক্ষেত্রে ক্লাসের ব্যাপারটাও কিন্তু মূল যেই ক্লাস বা কোর যেই ক্লাস ওইটা আমরা বলি যে যে ব্যাচে ভর্তি আছে অফলাইন ব্যাচে থাকলে অফলাইন ক্লাস করুক, কম্বো অনলাইনে থাকলে ম্যারাথন লাইভ ক্লাস করুক। আবার যারা অফলাইনে আছে তারা ম্যারাথন লাইভের হয়তো রেকর্ডটা দেখে নিতে পারে বা পিডিএফটা দেখে নিলে সবচেয়ে বেস্ট। আমি যদি সময়ের কথা চিন্তা করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অ্যাডমিশনের সময় কে কত বেশি ক্লাস করছে এভাবে কিন্তু স্কিল ডেভেলপ হয় না। স্কিল ডেভেলপ হয় কে কত বেশি নিজে পড়ছে বা প্র্যাকটিস করছে সেটার মাধ্যমে। আর দেখো মোটামুটি নাম থেকে বুঝাচ্ছে ফাউন্ডেশন ক্লাসটা এটা যার হচ্ছে যে বেসিক বা ফাউন্ডেশনের যত বেশি হচ্ছে যে গ্যাপ আছে তার জন্য তত বেশি দরকার। আর ওই যে ভাইয়া যেটা বললো যে তুখোর ক্লাস টাইপ জিনিসগুলো কাদের জন্য দরকার, যাদের অন্য সব ক্লাস করে মনে হচ্ছে আরে আমি তো সব পারি বা আমি তো মোটামুটি প্রিপেয়ার্ড, এখন আমি একটু কঠিন প্রবলেমগুলো দেখতে চাই, মানে আমি মোটামুটি কনফিডেন্ট যে হ্যাঁ আমি তো বইটা পরীক্ষা দিলে চান্স পাবোই। এমনি এমনি কনফিডেন্ট না, নিজে থেকে কনফিডেন্ট না, হয়তো উইকলি দিচ্ছ, ডেইলি দিচ্ছ, নাম্বার ভালো আসছে, মেরিট পজিশন ভালো আসছে, এবার তুমি চিন্তা করতেছো যে না চান্স পাবো যেহেতু এনশিওর, এবার আমি হচ্ছে যে র্যাঙ্ক করতে চাই, হ্যাঁ টপ 100-এ থাকতে চাই, টপ 10-এ থাকতে চাই, তখন হচ্ছে যে তুমি তুখোর ক্লাস দেখতে পারো। আর আরেকটা হচ্ছে কোয়েশ্চেন আসছে যে অফলাইনের ক্ষেত্রে যে কিভাবে হচ্ছে যে তুখোর ব্যাচে চান্স পাইতে হয় বা এই ব্যাপারগুলা, এগুলা নিয়ে আসলে তোমার একদমই এক্সট্রা বা এডিশনাল কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। এটা তোমার অ্যাডমিশনের প্রিপারেশনে অনেক বেশি ডিফারেন্স কখনোই তৈরি করে দিবে না। তার কারণটা বলি, যে হচ্ছে যে মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নেওয়া আছে বা নিজে থেকে ভালো পারে এমনও অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যেটা বললাম যে ক্লাস হচ্ছে যে পারলে ধরো ওই যে জাস্ট ম্যারাথন লাইফ ক্লাসের রেকর্ডটা দেখে নেয় বা পিডিএফ দেখে নেয়, এরপর নিজে বেশি প্র্যাকটিসের সময় দেয়। সো তুমি যদি আগে থেকে মনে করো যে না আমার হচ্ছে যে তুখর ব্যাচে চান্স পেতে হবে, এটা কিন্তু কোনো তোমার টার্গেট হওয়া উচিত না। এই ধরনের ছোটখাটো জিনিস তোমার টার্গেট হওয়া উচিত না। তোমার টার্গেট হওয়া উচিত আলটিমেট গোল, যেটা হচ্ছে না আমি হয়তো বইটা চান্স পেতে চাই, চুয়েট কুয়েট ফুয়েট এগুলো কোনোটাই চান্স পেতে চাই। বাকিটা যেটা বললাম যে ক্লাসের ক্ষেত্রে ব্যাচের ক্ষেত্রে এটা প্রথম 2-3টা উইকলি এক্সামের পর কেন আলাদা করার প্রয়োজন হয় তার রিজন হচ্ছে অফলাইন ক্লাসে তো ভাইয়া টাইমটা লিমিটেড, হ্যাঁ। সো এই ক্ষেত্রে অফলাইনে যখন আমরা 2-2.5 ঘন্টা একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে, একটু যদি পার্থক্য চিন্তা করে দেখো, যে স্টুডেন্টের ধরো হচ্ছে যে অর্গানিকের বেসিকই হচ্ছে যে খুবই দুর্বল অবস্থায়, যাকে আমার অর্গানিক জৈব যৌগের নামকরণ হচ্ছে চিনাইতে হয় বা বিক্রিয়ার হচ্ছে বিভিন্ন বেসিক জিনিস আমার চিনাইতে হয়, ওই স্টুডেন্ট যদি সেম ক্লাসে থাকে আর যে অলরেডি অর্গানিক সব ক্লিয়ার তার, সে এখন চায় যে না আমি তাকে কমপ্লেক্স একটা বিক্রিয়া দিব, সে সলভ করে দেখায় দিবে, এই টাইপের ক্লাস, অবশ্যই হচ্ছে যে দুইজনের জন্য ওই প্যাটার্নটা সেম হবে না। সো তুমি যদি আজকে চিন্তা করো যে না আমি হচ্ছে তুখর ব্যাচে যেতে হবে কি না কি হয়ে যাবে ওইখানে গেলে, ব্যাপারটা আসলে এরকম না। ক্লাসের ক্ষেত্রে যেটা স্টুডেন্টের অবস্থার উপর ভিত্তি করে তখন কন্টেন্ট এরকম হয় যে হ্যাঁ যার হচ্ছে যে মোটামুটি একটু বেসিক থেকে পড়ানোর প্রয়োজন হয় বা হয়তো আলোচনা বেশি করা লাগে তার জন্য ক্লাসটা এরকম। আবার যার মোটামুটি না কোনো আলোচনাই লাগে না, জাস্ট ক্লাসে যে ঢুকেই ডিরেক্ট হচ্ছে প্রবলেম সলভিং, তাদের জন্য হয়তো যে তুখর ক্লাসটা বা এই টাইপের ব্যাচগুলো ঠিক আছে। সো এটা নিয়ে এক্সট্রা কোনো প্রেশার নিও না, তুমি তোমার রেগুলার যে প্রিপারেশন সেটা নিতে থাকবে। ভাইয়া 30 সেকেন্ড একটু সময় চেয়ে নিচ্ছে। হ্যাঁ এখানে একটা কোয়েশ্চেন আসতেছিল, সেটা হচ্ছে আমাদের তো তোমাদের হচ্ছে প্রথমবারের মতো ফুল সিলেবাসের ব্যাচ, তো অনেকেই কোয়েশ্চেন করতেছিল যে ভাইয়া যেই চ্যাপ্টারগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে ছিল না, এই চ্যাপ্টারগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা কিভাবে আইডিয়া নিব। সো তোমাদেরকে সহজ করে বলি, দেখো 20 সাল 21 সাল থেকে ছিল না, কিন্তু 20 সালের আগে কিন্তু ছিল। হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা বলি আমাদের 12-13 সালের দিকে কিন্তু ভাইয়া বইয়ের বা সিলেবাসের একটা একটা চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, পরিবর্তন হ্যাঁ আসছে। সো 12-13 সাল থেকে 20 সাল পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আছে, সেই ওগুলা থেকে কোয়েশ্চেনগুলো ধারণা যদি করে, হ্যাঁ। তোমরা দেখো তাহলে প্যাটার্নটা ভালো বুঝতে পারবা। আবার কেউ যদি হচ্ছে ওই স্পেসিফিক চ্যাপ্টারগুলোর হচ্ছে অনেক পুরাতন কোয়েশ্চেন দেখো, 2, 3, 4 সাল 5 সাল, কিছু কিছু ক্ষেত্রে একটু হতভম্ব হয়ে যেতে পারো, কারণ কিছু কিছু ক্ষেত্রে সিলেবাসের পরিবর্তনের কারণে ওই কোয়েশ্চেনগুলো হয়তো তোমাদের বর্তমান সিলেবাসের অধীনে আর পড়বে না। তার মানে যদি বলতে চাই যে ধরো শর্ট সিলেবাসের টপিক গুলার জন্য মোটামুটি 14 পর থেকে যা কোশ্চেন আছে, কারণ শর্ট সিলেবাসে তো তখনও আসতো, হ্যাঁ, হ্যাঁ। সব দেখবে। আর হচ্ছে যে এক্সট্রা সিলেবাসের টপিক গুলার কোশ্চেন ও হচ্ছে প্রিফার করবে 14 থেকে 20 এই সালটা যখন আর কি তোমার ফুল সিলেবাসে পরীক্ষাগুলো হইতো। জি, আমি জাস্ট একটা ভালো এক্সাম্পল দিই, রিলেটেড একটা এক্সাম্পল যদি দেই, ধরো বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা পরিমাণগত রসায়নের, ঠিক আছে, এর থেকে কিন্তু বইটা আগে কোশ্চেন আসতো যখন হচ্ছে যে তোমার এক্সট্রা সিলেবাস মানে ফুল সিলেবাস ছিল, বাট 21 থেকে 25-এও কোনো কোশ্চেন দেখবে না। তার মানে বিয়ার ল্যাম্বার্ট যেটা কিনা আগে শর্ট সিলেবাসে ছিল না, মানে মূল সিলেবাসে ছিল না, এখন ফুল সিলেবাস হওয়ার কারণে আছে, এটাকে তুমি পড়বা কি পড়বা না এটা কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবে। কোয়েশ্চেন ব্যাংকে যখন দেখবে যে আরে বইটা তো 17, 18 বা 18, 19 সালে এরকম কোয়েশ্চেন আসছে বিয়ার ল্যাম্বার্ট থেকে, তার মানে অবশ্যই এটা ইম্পর্টেন্ট। সো এইভাবে হচ্ছে ওরা যাচাই করতে পারে। আর যেহেতু সিলেবাসের পরিধিটা বড়, অবশ্যই তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এটাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সলভ করা বলতে জাস্ট দেখে দেখে সলিউশনটা একবার দেখলাম, রিডিং একবার পড়া হাতে না, করলাম, হ্যাঁ ওইটা না। তোমাকে বেসিক কনসেপ্টটা জেনে নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবা যে আচ্ছা আমি এবার ট্রাই করি অঙ্কগুলো সলভ করার জন্য। যেটা তুমি আটকে যাবা ওইটা দেখবা, তাইলে হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা ভালো ডেভেলপ হবে। ইভেন স্টেপে আটকেলেও দেখা উচিত।
তাই না? হ্যাঁ যে হ্যাঁ ধরো হ্যাঁ একটা প্রবলেমের 4টা স্টেপ আছে, ও হয়তো 2টা স্টেপ নিজে করতে পারবে, অ্যাটলিস্ট ওই 2টা হইলেও নিজে করা উচিত, হ্যাঁ তারপরে হ্যাঁ বাকিটা দেখে নিক, হ্যাঁ হুম। এন্ডিংটা কেমন হবে, ফিনিশিং কেমন হবে, এইভাবে আসলে প্রবলেম সলভিং এর এতে ক্যাপাসিটিটা আসলে বাড়বে। ওদের কিছুটা কষ্ট হবে, কিন্তু কষ্টটা করতে পারলে আসলে হ্যাঁ দিন হ্যাঁ। শেষে সার্থক হবে আর কি। আচ্ছা। ওকে, সো চলো তাহলে যদি আমরা সামনের দিকে যাই, আচ্ছা 27 ব্যাচের যারা আছো বা ডিপি ব্যাচের যারা আমাদের সাথে যুক্ত হইছো, তাদের জন্য অ্যাডভাইস যেটা, জাস্ট একটু 26 ব্যাচের মূল কোর্স তো এইটা, পাশাপাশি হচ্ছে তোমরা যারা ডিপি ব্যাচ অর্থাৎ ডাবল প্রিপারেশনে যুক্ত হইছো, অনলাইনে ওদের সাথে ক্লাসটা পাচ্ছ, তুমি চেষ্টা করো ভাইয়া কলেজের সিলেবাস যাতে তোমার শেষ হয়, কলেজের যেই পরীক্ষাগুলা এগুলা যাতে তুমি ঠিকঠাক মতো দিতে পারো। পাশাপাশি যেই ক্লাসগুলো তুমি লাইভে করতে পারো ম্যারাথন ক্লাস, ওগুলা লাইভে করো। যদি মিস হয় কোনোটা, তাহলে হচ্ছে যে তুমি সেটা রেকর্ড দেখে নাও, ঠিক আছে? তোমাদের জন্য এটা জাস্ট এখন এডিশনাল একটা সাপোর্ট, যে তুমি যদি এখন থেকেই ধরো, খুব ভালো কোনগুলোর ক্ষেত্রে মিলবে, কলেজে অ্যাকচুয়ালি তোমার পরিমাণগত রসায়ন পড়ানো হচ্ছে, আমাদের এখানে ফার্স্ট উইকে আমরা পরিমাণগত রসায়ন পড়াবো, যদি এটা মিলে যায় তখন তো ভালো, তুমি হচ্ছে এটা লাইভ করো, রেকর্ড দেখো, এই পড়াটা তোমার এখানেও কাজে লাগতেছে, আবার আলটিমেটলি কই কাজে লাগবে, কলেজের প্রিপারেশনও কাজে লাগবে। সো এইভাবে একটু সিলেবাসটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এটা একটু চেষ্টা করবা। ওকে, আসো যদি সামনের দিকে যাই, প্রস্তুতি যাচাইয়ে পর্যাপ্ত সংখ্যক এক্সাম। এক্সামের নাম থেকে বুঝে যায় ডেইলি এক্সাম, আগের দিনের ক্লাসের উপর পরের দিন ডেইলি এক্সাম হয়, ঠিক আছে? অফলাইনে যারা আসবা, ধরো তুমি যদি 3টা ক্লাস করো অফলাইনে প্রত্যেক সপ্তাহে, তাহলে 3টা ক্লাসের উপর তুমি আলটিমেটলি 3টা ডেইলি এক্সাম পাবা, এটা। আর যদি অনলাইনের কথায় আসি, তাহলে এই যে 6টা ক্লাস, 6টা ডেইলি এক্সাম। অনেকে জানতে চাচ্ছিল ইংলিশ কি পড়ানো হবে না নাকি? ইংলিশ পড়ানো হবে। আমাদের যে ফার্স্ট স্টেপে রুটিনটা দেওয়া হয়েছে, এইটাতে হচ্ছে এখন ইংলিশ নাই, তার কারণ ফার্স্ট স্টেপের রুটিনে ইংলিশ ক্লাস রাখা হয় না, ইংলিশ ক্লাস সব মিলে হচ্ছে যে 4টা। সো এর পরের স্টেপের যে রুটিনগুলো আসবে, পর্যায়ক্রমে ইংলিশ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। কারণ ইংলিশের পোর্শনটা সত্যি কথা বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তুলনায় নগণ্য। এই জন্য আগে তুমি মেইন যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেগুলোর প্রিপারেশন নিতে থাকো। ইংলিশ 4টা ক্লাস, যেহেতু এখানে 3 মাসের মতো তুমি ক্লাস করবা, সো সেটা সময় সময় হচ্ছে যে তোমাকে রুটিনে কাভার করে দেওয়া হবে বা আপডেট করে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? অনলাইন এক্সাম কি ম্যান্ডেটরি? যারা হচ্ছে অফলাইনে ক্লাস করবা, তারা অফলাইন এক্সামকে ম্যান্ডেটরি ধরে করো, আর অনলাইন এক্সামটা যদি পারো দিবা, ঠিক আছে? ওইভাবে বলতে গেলে আসলে কোনো কিছু তো ম্যান্ডেটরি না, তুমি নিজের প্রিপারেশনের জন্য যেটা যতটুকু করা দরকার বা যত ভালো মনে হবে সেইভাবে করা দরকার, ঠিক আছে? হ্যাঁ শান্ত, দেখবো, এই যে এখন যেমন দেখলাম। ওকে, আসো। এবার যদি আসে এক্সাম ডেইলি গেল, উইকলি, উইকলি কি? ওই যে একটা সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা পড়ানো হচ্ছে, তার উপর হচ্ছে যে সপ্তাহের শেষে ওই ফিজিক্স কেমিস্ট্রি, ধরো উইকলি 1 যেটাকে আমরা বলি, এটা কেমন হয়, P1 C1 M1। এবং উইকলিতে কিন্তু আমরা শুরু থেকেই এমসিকিউর উপরেও এক্সাম নেই, রিটেনের উপরে এক্সাম নেই। কারণ তোমার তো ওই যে, এবং এমসিকিউর ক্ষেত্রে আমরা কিন্তু এমসিকিউ গুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ওই যে 6 মার্কসের স্ট্যান্ডার্ড যে এমসিকিউ গুলো, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ। ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ মোটামুটি 1 মার্কসের হয়, আর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ হয় 6 মার্কসের। তো আমাদের এমসিকিউটা থাকবে ওই স্ট্যান্ডার্ডে, আর রিটেন থাকবে হচ্ছে রিটেন স্ট্যান্ডার্ড 10 মার্কসের কোয়েশ্চেন আর কি। ওকে, আচ্ছা, উইকলি তো গেল, বুঝতেই পারতেছো, অর্থাৎ আমি ডেইলি এক্সাম দিব হচ্ছে এরকম, ধরো C1 এর উপর C1 একটা ডেইলি এক্সাম, আর উইকলি হবে এরকম সাধারণত যে P1 + C1 প্লাস হচ্ছে যে M1, এরকম 3 সাবজেক্টের উপর, ঠিক আছে? মান্থলি ডিভিশন টেস্ট, এইটা ধরো এই যে P1 থেকে P4 4 সপ্তাহের, প্লাস হচ্ছে C1 থেকে C4 4 সপ্তাহে কেমিস্ট্রি যা পড়ানো হয়েছে, ঠিক আছে? প্লাস হচ্ছে M1 থেকে M4 4 সপ্তাহে ম্যাথ যা পড়ানো হয়েছে, মান্থলি ডিভিশন টেস্ট। তো দেখো, এই C1 একবার এখানে পড়া হইলো, রিভিশন হইলো, আরেকবার যে উইকলি সময় হলো, আরেকবার যে মান্থলি ডিভিশন টেস্ট সময় হলো, আর এই যে অধ্যায় ভিত্তিক যে প্র্যাকটিস এক্সাম, এটা কিন্তু তোমাদের স্টুডেন্ট পোর্টালেই থাকবে। এটা কিন্তু অনলাইন এক্সাম। কারণ কি, প্র্যাকটিস মানে কি, নিজের প্র্যাকটিসের জন্য যখন খুশি তখন তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে পারবা। সো এটা কিন্তু অনলাইনে থাকবে, এবং যখন খুশি তখন দেওয়া যাবে। তার মানে কোন একটা চ্যাপ্টার পড়া শেষ হলো, তখন তুমি কিন্তু এই অধ্যায় ভিত্তিক এক্সামগুলো দিতে পারো। আচ্ছা, এবার আসি এই যে পেপার ফাইনাল এক্সাম। পেপার ফাইনাল এক্সামে আমরা কি করি, মূলত হচ্ছে যে প্রত্যেকটা পেপারের উপর আলাদা করে একটা এক্সাম হয়। অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য একটা, তারপর ধরো ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য একটা, এইভাবে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড। সো টোটাল হচ্ছে এখানে 6টা এক্সাম হবে, ঠিক আছে? তারপর যদি আসি কম্বাইন্ড পেপার ফাইনাল, এই এক্সাম হবে 2টা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার ফার্স্ট পেপার মিলে একটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার সেকেন্ড পেপার মিলে একটা, এভাবে 2টা এক্সাম, ঠিক আছে? সাবজেক্ট ফাইনাল হবে টোটাল 3টা, অর্থাৎ ফুল ফিজিক্স সিলেবাসের উপর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, ফুল কেমিস্ট্রি সিলেবাসের উপর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে, ফুল ম্যাথ সিলেবাসের উপর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। আর ফাইনাল মডেল টেস্ট আর স্পেশাল মডেল টেস্ট, এগুলো হয় হচ্ছে একদম এতদিনে যা যা পড়ানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সবগুলো একসাথে করে, ঠিক আছে?
আর এটা হচ্ছে তোমাদের এমসিকিউ আর রিটেন এক্সাম, যেটা হচ্ছে তোমরা দিবা রেগুলার ব্রাঞ্চে এসে যদি দাও তখন হচ্ছে যে এই ধরনের খাতাগুলো তোমাদেরকে দেওয়া হবে। এবং আমরা যেটা বললাম, আমরা শুরু থেকে কিন্তু রিটেন প্র্যাকটিস করাই। ওকে, সো এইভাবে হচ্ছে যে তোমরা দেখবা। আর পাশাপাশি রেজাল্টের ক্ষেত্রে যদি বলি, এসএমএস এর মাধ্যমে প্রত্যেকটা রেজাল্ট তোমার কাছে চলে যাবে এবং তুমি হচ্ছে যে অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারবা, কোন কোয়েশ্চেন কতটুকু ভুল হয়েছে, ব্যাখ্যা কি, সব কিছু কিন্তু তুমি জানতে পারবা। আর মেরিটের কথা যদি বলি, হ্যাঁ, যারা স্পেশালি ঢাকার বাইরে আসছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি কম্পিট করতেছো পুরা দেশের সাথেই, অর্থাৎ আলটিমেটলি তুমি মূল ভর্তি পরীক্ষাগুলো যাদের সাথে কম্পিটিশন করবা, এখানেও তাদের সাথে তোমার কম্পিটিশন করা হচ্ছে। কিভাবে সেটা? যে ধরো তুমি এখানে কথার কথা তুমি ঢাকার বাইরে কোন একটা ব্রাঞ্চ থেকে ক্লাস করতেছো, ধরো রাজশাহী ব্রাঞ্চ থেকে ক্লাস করতেছো, হ্যাঁ, ইন দ্যাট কেস তুমি কিন্তু মেরিট লিস্ট রাজশাহী ব্রাঞ্চে তোমার কি অবস্থা সেটাও দেখতে পারবা, পাশাপাশি হচ্ছে সারা দেশের মধ্যে তোমার কি অবস্থা সেটাও দেখতে পারবা, কারণ এক্সামগুলো তো একসাথে হচ্ছে, একই কোয়েশ্চেনের উপর হচ্ছে। সো এইভাবে করে তুমি কিন্তু নিজের পজিশনটা যাচাই করতে পারবা। ধরো তুমি কথার কথা তোমার পজিশন, তুমি ব্রাঞ্চ মেরিট অনেক ভালো আসলো, এটা দেখে তুমি খুশি হয়ে গেলা, কিন্তু ব্রাঞ্চে যেই কয়জন স্টুডেন্ট, আমি যদি বলি পুরো দেশের কথা, পুরো দেশে তো স্টুডেন্ট তার থেকে কয়েক গুণ বেশি। সো এইভাবে শুধুমাত্র ব্রাঞ্চ মেরিট না, সেন্ট্রাল মেরিটটা হচ্ছে যে ইম্পর্টেন্ট নিজের পজিশনটা বোঝার জন্য। ওকে, আচ্ছা। সো এবার যদি আসি এই যে নিয়মিত ক্লাস ও এক্সামের পাশাপাশি তোমাদের জন্য অ্যাডমিশন জার্নিকে স্মুথ করতে আমরা আর কি কি জিনিস নিয়ে আসছি, ঠিক আছে? একটা তো হচ্ছে ডেফিনেটলি কিউএনএ সার্ভিস। অ্যাডমিশনের সময় যে কোনো সময় তোমার যে কোনো কোয়েশ্চেনের আনসার প্রয়োজন হলে তুমি কিন্তু কিউএনএ তে জিজ্ঞেস করতে পারবা। এআই টিচারও আছে, হিউম্যান টিচারও আছে। ইমিডিয়েট আনসার প্রয়োজন হলে আলটিমেটলি এআই টিচারের কাছ থেকে পেয়ে যাবা। এআই টিচারের আনসারে সন্তুষ্ট না হইলে তুমি হিউম্যান টিচারকে আস্ক করতে পারো, বা ইভেন তুমি হচ্ছে যে চাচ্ছই যে ওই কোয়েশ্চেনটা হিউম্যান টিচারকে করতে, শুরুতেই করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর যদি আসি আমরা কমিউনিটিতে, আমাদের কিন্তু এই কোর্সের জন্য আলাদা করে কোনো ফেসবুক প্রাইভেট গ্রুপ রাখা হয় নাই। খেয়াল করে দেখো, এই যে তোমাদের ক্লাস পরীক্ষা যা কিছু আছে, ঠিক আছে, যেমন এখানে এই যে এখন ক্লাস হচ্ছে, ঠিক আছে, তারপর যে এক্সামগুলো হচ্ছে, সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে এই স্টুডেন্ট পোর্টালের আন্ডারে হবে। আর কমিউনিটি যেটা আমাদের, কমিউনিটিতে বেসিক্যালি তোমাদের এই যে অ্যাডমিশন রিলেটেড যা যা প্রশ্নের উত্তর জানা দরকার, বা হচ্ছে যে তোমাদের যা যা আলোচনা করা দরকার, এগুলোর জন্য আলাদা করে ফেসবুক দরকার নেই, সব কমিউনিটিতেই করতে পারবা। পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটির সার্কুলার দিলে আমরা কমিউনিটিতে তোমাদেরকে জানিয়ে দিব। ধরো বুয়েটের সার্কুলারটা যখন পাবলিশ হবে, এটা তুমি সবার আগে আমাদের কমিউনিটি থেকে জানতে পারবা। এটার জন্য তোমার ফেসবুক হচ্ছে যে অ্যাক্টিভেট করে রাখা লাগবে না। সো অ্যাডমিশনের সময় অনেকে এই যে এই টাইমটা ডিস্ট্রাকশন ফ্রি থাকতে চায়, তাদের জন্য কিন্তু আমাদের এই সমাধানটা। তুমি যদি চাও যে না, টোটালি হচ্ছে যে অ্যাডমিশনে ডেডিকেট করে ফোকাস করবা, তুমি একদমই হচ্ছে যে অন্য কোনো ডিস্ট্রাকশন রাখবা না, তুমি চাইলেই হচ্ছে যে তোমার আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো। এটা যার যার ব্যাপার। অ্যাক্টিভেট করেও যদি এখন তুমি প্রিপারেশন ভালো নিতে পারো, এটা তোমার উপর। আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের যে প্রিপারেশন রিলেটেড যে সার্ভিসগুলো দরকার, এগুলোর জন্য কোনোটা তোমার জন্য, মানে এটার জন্য তোমার সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হইতে হবে না, তুমি জাস্ট হচ্ছে আমাদের পোর্টাল থেকে পাবা। আর এই যে তোমাদের জন্য স্পেশালি এটা যদি বলি, এবছর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদেরকে টার্গেট করে এটা আমাদের একদম খুবই লেটেস্ট আমাদের যে এক্সক্লুসিভ ফিচারটা লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে উদ্ভাসন মেশের আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট। সো অ্যাডমিশনের সময় যেটা বললাম, কিউএনএতে তুমি হয়তো পড়ার টপিক রিলেটেড কোয়েশ্চেন করতেছো, বাট হঠাৎ করে তোমার মনে হলো যে এবছর ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা কবে, বা ধরো তুমি জানতে চাচ্ছ যে বুয়েটের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়, বা বুয়েটের প্রিভিয়াস ইয়ারে কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসছে, এই ধরনের জিনিসগুলো যদি তুমি জানতে চাও, এই ব্যাপারগুলো কিন্তু তুমি আমাদের এআই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলে হচ্ছে যে ইমিডিয়েট আনসার পেয়ে যাবা। অলরেডি কিন্তু অনেকেই হচ্ছে ইউজ করতেছো, এবং আমরা দেখতেছি যে রেগুলার কিন্তু তোমরা বিভিন্ন টাইপের যে হেল্পগুলো দরকার, যেটার জন্য আগে হয়তো তোমার হয়তো কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করা লাগতো, বা আমাদের হেল্পলাইনে কল দেওয়া লাগতো, বা হচ্ছে যে ব্রাঞ্চে যে জিজ্ঞেস করা লাগতো, হ্যাঁ, রুটিন কই পাবো, কিভাবে পাবো, এই ক্লাস কবে, ওই ক্লাস কবে, এই জাতীয় সব কোয়েশ্চেন আনসার তুমি এখানে পেয়ে যাবা। পাশাপাশি তোমার নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ও কিন্তু তোমার পারফরমেন্স অ্যানালাইসিসও করে দিতে পারবে। সেটা কিভাবে? তুমি যখন এই যে এক্সামগুলো দেওয়া শুরু করবা না, আস্তে আস্তে কিন্তু তোমার এক্সামের ডাটাটা হচ্ছে যে আমাদের অনলাইন পোর্টালে জমা হতে থাকবে। অনলাইন এক্সাম দাও, অফলাইন এক্সাম দাও, সবগুলাই। সো তুমি ধরো 2 সপ্তাহ প্রিপারেশনের শেষে এআই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে দেখো যে আমার আসলে কোন সাবজেক্টের প্রিপারেশনে উইকনেস বেশি, বা কোন সাবজেক্টে, বা আমি এমসিকিউতে ভালো নাকি রিটেনে ভালো। এই টাইপের অ্যানালাইসিসগুলো তুমি যখন ওকে জিজ্ঞেস করবা, ও একদম ব্যাকগ্রাউন্ড থেকে অ্যানালাইসিস করে তোমাকে পুরো দিয়ে দিবে যে আসলে তোমার এমসিকিউতে ভালো করা দরকার, না রিটেনে ভালো করা দরকার, ফিজিক্সে উইক নাকি কেমিস্ট্রিতে উইক, এই ইনফরমেশনগুলো তোমাকে হচ্ছে যে দিয়ে দিবে। ওকে, এখন আমি হচ্ছে একটু রিকোয়েস্ট করবো অর্ঘ ভাইকে আসার জন্য। আমাদের যে অনলাইন পোর্টালটা, তোমরা তো অনলাইন পোর্টাল থেকে হচ্ছে যে অনেকে ক্লাস করতেছো, তাই না? এই যে স্টুডেন্ট পোর্টাল, তারপর মোবাইল অ্যাপ, যারা যারা হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্টটা ইউজ করতে চাও, এটা এখন শুধুমাত্র হচ্ছে যে মোবাইল অ্যাপ ভার্সনে অ্যাভেলেবল। সো তোমার কাছে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড হোক, যেটা থাকুক না কেন, তুমি যদি আমাদের মোবাইল অ্যাপটা হচ্ছে যে ইউজ করো, তাহলে হচ্ছে যে এগুলো অ্যাক্সেস করতে পারবা। ভাইয়া কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আচ্ছা। আমরা তো ওদের সাথে কথা বলতেছিলাম, হ্যাঁ। আমরা মোটামুটি হচ্ছে ক্লাস পরীক্ষার
হ্যাঁ। ওদের যে হচ্ছে যে গাইডলাইনটা কোনটা কবে করবে, আগে করবে নাকি পরে করবে, এগুলো ওদের সাথে বলতেছিলাম আর কি। হ্যাঁ। আপনি যদি একটু ওভারঅল ওদেরকে আইডিয়া দেন যে অনলাইনে আমরা এত কিছু দিচ্ছি, অফলাইনে এত কিছু আছে, এগুলোর মধ্যে আসলে ব্যালেন্স কিভাবে করবে, বা আপনার দিক থেকে অ্যাডভাইস কি থাকবে ওদের জন্য? আচ্ছা, প্রথমত একজন দেখলাম হচ্ছে এখানে কমেন্ট করতেছিল যে ভাইয়া হচ্ছে আমার যদি হচ্ছে শুধু অনলাইন ক্লাস করলে হবে কিনা, কেউ চাচ্ছে শুধু অফলাইন ক্লাস করলে হবে কিনা। অ্যান্সার ইজ ভাইয়া তুমি যেটা করবা, তুমি যদি একটা ঠিক মতো করো তাহলেই হবে। তুমি যদি চাও আমি পুরা অফলাইন ক্লাস করব, কোনো অনলাইন ক্লাস করব না, ফুললি অফলাইন ক্লাস করব, তাও হবে। তুমি যদি চাও যে আমি ভাই অফলাইন না আমি শুধু অনলাইন ক্লাস করব, তাও হবে। তুমি যদি চাও এটাকে মিস করে দিতে চাও, তাও হবে। এখন দ্য থিং ইজ তোমার জন্য বেস্ট কোনটা হবে তুমি যদি জিজ্ঞেস করো, তাহলে আমরা যেটা বলি যে হচ্ছে তোমরা যখন অফলাইন ক্লাস করো, অফলাইন ক্লাস করার পরে বাসায় যখন প্রিপারেশন নিচ্ছি, তখন হচ্ছে তোমার অনলাইনের যে স্লাইডটা আমাদের কাছে থাকে, ওই স্লাইডটা তোমরা একবার একটু দেখে নিবা। তাহলে যেটা হবে যে তোমার হচ্ছে তোমার প্রিপারেশনের সময় ওই অফলাইন ক্লাসে যদি তোমার কাছে মনে হয় যে কোনো একটা জিনিস আমি একটা না করে ফেলতে গিয়ে একটু মিস করে গেছিলাম, সেটা তুমি পরবর্তীতে ওখান থেকে দেখে নিতে পারবা। আর সবসময় স্লাইডটা আগে তুমি দেখবা, যে হচ্ছে তোমার এই যে পিডিএফ যেটা আছে, পিডিএফটা আগে দেখবা। পিডিএফ দেখার পরে তুমি বুঝতে পারবা যে হচ্ছে তোমার আসলে কোন জিনিসটা তুমি আসলে তোমার ঝামেলা আছে, বা কোন জিনিসটা তোমার একটু গ্যাপ আছে। ওই গ্যাপের পোর্শনগুলো তুমি চাইলে ক্লাস থেকে দেখে নিতে পারো, অথবা হচ্ছে তোমার হচ্ছে বাকি অংশটুকু তোমার করার দরকার নেই। এটা হলো আমাদের মেইন কথা। আর যারা যারা শুধু আমাদের কম্বো ব্যাচে আসো বা অনলাইন ব্যাচে আসো, তারা তো অনলাইন ক্লাসই করতেছো, তাদেরকে নিয়ে হচ্ছে আসলে তাদের তো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে যারা অফলাইনে ভর্তি হয়েছে, তারা হয়তো একটু কনফিউশনে ছিল যে কোন ক্লাস করবো। সো তুমি অফলাইনে যেহেতু ভর্তি হয়েছো, অফলাইন ক্লাসই করো, এবং তার সাথে হচ্ছে পরে যখন হচ্ছে তোমার প্রিপারেশন নিবা, তখন হচ্ছে ম্যারাথনের পিডিএফটা একটু দেখে নিতে পারো আর কি। আচ্ছা, আর হচ্ছে আপনারা যারা আছেন তারা সবার জন্য হচ্ছে একটা কথা একটু বলে রাখি, যে আমাদের যে অ্যাডমিশন জার্নি এটা এই শুরু হয়ে যাচ্ছে। সবাই হচ্ছে অনেক রকম টেনশনে আছে যে হচ্ছে আমাদের এই অ্যাডমিশন জার্নিতে আসলে ভাইয়া শুরু হইতেছে, এখন 3 মাস পরে গিয়ে আসলে অ্যাডমিশন পরীক্ষা। এই যে জিনিসটা আছে, এইটাকে টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে জাস্ট তোমাদের সব থেকে বড় টার্গেট হবে প্রতি উইকের পড়াটা প্রতি উইকের মধ্যে শেষ করা। এটা হলো তোমাদের সব থেকে বড় টার্গেট। এটা যদি তুমি করে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমার আশা করি অ্যাডমিশন জার্নিতে কোনো ঝামেলা হবে না। তুমি যদি পড়া জমায় রাখো, আচ্ছা ঠিক আছে আজকের পড়াটা আমি নেক্সট উইকে করবো, দেখবা যে ওই জমার পরিমাণ আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাচ্ছে। ওইটা তখন তোমার জন্য ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য অনলি সাজেশন। আরেকটা জিনিস হচ্ছে তোমার বললামই তো, যে হচ্ছে তোমার ক্লাস যখন তুমি করতেছো, ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা, এবং পরীক্ষাটা খুব ভালোভাবে দিবা। পরীক্ষার মধ্যে তোমরা হচ্ছে চেষ্টা করবা না কোনো রকম কম্প্রোমাইজ করতে, কারণ পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো আসলে বের করে ফেলতে পারি। এই তো মোটামুটি এইটুকুই আমার বলার ছিল ভাইয়া। থ্যাংক ইউ দীপ্র ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আবার হচ্ছে পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভাইয়া। সো এবার যদি আমরা চলে আসি আমাদের যে অনলাইন সার্ভিসগুলো, দেখো আমাদের এই যে অনলাইন পোর্টাল থেকে কিন্তু এই যে যেমন এই লাইভ ক্লাসটা চলতেছে, হ্যাঁ, তুমি যদি ড্যাশবোর্ডে আসো, ড্যাশবোর্ডে আসার পর এই যে এখান থেকে তুমি লাইভ ক্লাসগুলো করতে পারবা। ক্লাস রেকর্ড যদি দেখতে চাও, তুমি চলে যাবো হচ্ছে যে পাস ক্লাসে, বা হচ্ছে এই যে তুমি আমাদের যে কোর্স এন্ড কন্টেন্ট আছে এটা দেখা, এখানে সবকিছু সাজানো ভাবে থাকে। তো কোর্স এন্ড কন্টেন্টে এসে ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে ঢুকলাম, ঠিক আছে, এরপর ধরো আমি ঢুকলাম হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে, এবং এখানে ঢুকলাম হচ্ছে আমি নিউটনীয় বলবিদ্যা এটা, ঠিক আছে। তো দেখো এখানে ফাউন্ডেশন ক্লাস দেওয়া আছে 9টা, আর্কাইভ ক্লাস দেওয়া আছে 4টা, আবার এই বছরের যে ম্যারাথন ক্লাসগুলো সেগুলো যখন হয়ে যাবে একবার লাইভে, তখন সেগুলো কিন্তু এখানে ম্যারাথন লাইভ ক্লাস হিসেবে চলে আসবে। আবার এই যে ইঞ্জিনিয়ারিং তোখর ক্লাসও দেওয়া আছে। সো যেটা বললাম, ক্লাস সবকিছু দেওয়া আছে, আইডিতে সুন্দর মতো সাজানো আছে, তুমি তোমার সুবিধা মতো হচ্ছে যে এগুলা আস্তে আস্তে করে নিবা। এক্সামটাও তুমি কিন্তু এই যে লাইভ এক্সাম এখান থেকে দিতে পারবা। যেমন এখানে এক্সাম চলতেছে, তোমাদের এক্সাম না, জাস্ট একটা অন্য কোর্সের এক্সাম দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। টেক এক্সাম দিবা, টেক এক্সাম দিয়ে যে ভার্সন সিলেক্ট করে এরপর তুমি স্টার্ট এক্সাম দিয়ে দিবা। এক্সাম কিন্তু এখানে তুমি এইভাবে দিতে পারবে। এই যে এক্সাম স্টার্ট হয়ে গেছে। সো অনলাইনে তুমি চাইলে হচ্ছে যে এইভাবে এক্সামগুলো দিতে পারবা। জাস্ট হচ্ছে এই যে তুমি ট্যাপ করে, হ্যাঁ, যেভাবে তোমার দরকার, যেটার আনসার যেভাবে দরকার এইভাবে দিয়ে দিবা। সাবমিট দিয়ে দিলাম, কনফার্ম করলাম, ব্যাস এক্সাম দেওয়া হয়ে গেছে। অ্যাকুরেসি 0%, 3টা ইনকারেক্ট, 7টা স্কিপ, অ্যান্ড হচ্ছে যে মেরিট পজিশন একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ সবাই এক্সাম দেওয়ার পর মেরিট পজিশন দিয়ে দেওয়া হবে, এবং এখান থেকে তুমি ফিল্টার করে প্র্যাকটিস করতে পারবা ইনকারেক্ট কতটা, স্কিপ কতটা, বা শুধু স্কিপ কতটা, হ্যাঁ, এবং খালি কোয়েশ্চেনের আনসার না, ব্যাখ্যা সহ। এবং তুমি যে ভুল করছো ওই ভুলটা আরো কতজন করছে, বা কত পার্সেন্ট অপশন কতজন দাগাইছে, সেগুলোর ব্যাপারেও কিন্তু তুমি ধারণা পেয়ে যাবা। তারপর যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, প্রত্যেকটা পরীক্ষা হওয়ার পর যে সলভ শিটগুলো কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। যেমন এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই, কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন আকারেও তুমি দেখতে পারবা, ভার্সন সিলেক্ট করে নিবা। এই যে যেমন এখানে কোয়েশ্চেন আর সলিউশন আকারে, নিজের প্র্যাকটিসের জন্য কিন্তু খুবই ভালো, জাস্ট একটু রিভিউ করতে চাও কুইকলি, হ্যাঁ। আবার হচ্ছে চাইলে শুধুমাত্র তুমি কোয়েশ্চেনও দেখতে পারবা। ওকে, আর হচ্ছে আমরা যদি কমিউনিটিতে যাই,
কমিউনিটিতে দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ঢুকি, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং ব্যাচ বয়েজ, এই যে দেখো ডিসকাশন সেকশনটা, এখানে বিভিন্ন কোয়েশ্চেন করলে সাধারণত উত্তর দিয়ে দেওয়া হয়। তুমি এখানে চাইলে আমাদের টিচারদেরকে মেনশন করতে পারবা, ঠিক আছে? একদম ডিরেক্ট মেনশন করে তুমি কোয়েশ্চেন করতে পারবা, অ্যাডমিনদেরকে মেনশন করে কোয়েশ্চেন করতে পারবা এটা। পাশাপাশি অ্যানাউন্সমেন্ট সেকশনে আমরা হচ্ছে যে এই যে কোনো যদি পোস্ট দিতে চাই বা তোমাদের যদি কোনো কিছু নোটিফিকেশন পাঠাতে চাই, ইম্পর্টেন্ট কিছু যদি থাকে, সেটা আমরা ইউজুয়ালি অ্যানাউন্সমেন্টে দিয়ে দিই। যেমন এখানে এই যে তোমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে, এটা অ্যানাউন্সমেন্টে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে 7:30 তোমাদের সাথে দেখা হচ্ছে, অ্যানাউন্সমেন্টে দিয়ে দিছিলাম। এটাই কিন্তু তোমরা এভাবে হচ্ছে যে দেখতে পারবা। ওকে, আর রিসোর্সে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকবে, সেটা ইম্পর্টেন্ট কোনো একটা পিডিএফ হোক বা এই জাতীয় জিনিসগুলো হোক, ভিডিও হোক, সেটা ছবি হোক, আমরা তোমাদের সাথে এইভাবে শেয়ার করে দিব। অফলাইন এক্সাম খারাপ হলে অনলাইনে এসে আবার দিবা, দিও, সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি সেটা নিজের প্র্যাকটিস ভালো করার জন্য দিবা। এমন না যে মেরিট পজিশন এখন ভালো করতে হবে সেই জন্য। মেরিট পজিশন অফলাইনেরটা অফলাইনেই, ঠিক আছে? ওকে। কম্বোদের মেরিট কি অফলাইনের সাথেই? হ্যাঁ হ্যাঁ, যারা অফলাইনে এক্সাম দিবা তাদের সবার মেরিট একসাথেই। এবার তুমি কম্বো ব্যাচে হও, অফলাইন ব্যাচে হও, যেটাই হোক না কেন। আবার যারা অনলাইনে এক্সাম দিবা তাদের সবার মেরিট একসাথে, ঠিক আছে? কম ব্যাচে আলাদা কিছু, মানে আলাদা হচ্ছে যে মেরিট লিস্ট এরকম কিছু না। তাহলে তো আর আমাদের কম্বাইন্ড মেরিট লিস্টের কোনো লাভ নেই, তাই না? ওকে, হ্যাঁ, ডিপি ব্যাচের কেউ যদি বায়োলজি কোর্স নাও তখন পারবা আর কি, ঠিক আছে? আর্কাইভ ক্লাস করলে কি হয়ে যাবে? সত্যি কথা বলতে, কেউ যদি নিজের মতো সিলেবাসটা ওই যে নিজের মতো আর্কাইভ ক্লাস করে করে এরপর উইকলি ডেইলি দিতে চাও, দিতে পারো। বাট আর্কাইভ ক্লাস কিন্তু মনে রাখতে হবে, গত বছরের যারা ছিল তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল। সো আর্কাইভ ক্লাস কিন্তু শর্ট সিলেবাসের উপর। এক্সট্রা সিলেবাসের জন্য কিন্তু অবশ্যই ম্যারাথন লাইভ ক্লাস বা অ্যাকচুয়াল অফলাইন ক্লাস করতে হবে। কম ব্যাচ অনলাইন অফলাইন দুইটা এক্সামে দিতে পারবে? হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। আর্কিটেকচার ক্লাস না, যারা আর্কিটেকচার কোর্স নিছে তাদের জন্য শুধুমাত্র। ওকে, এবার যদি আমরা আসি এখানে আমাদের, তাহলে অফলাইন ব্যাচে যারা আসো তাদের এই যে আজকে ওরিয়েন্টেশন হয়েছে, যারা শনি সোম বুধবারের ব্যাচ, আর যারা রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচ তাদের ওরিয়েন্টেশন আগামীকাল, ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি যদি হচ্ছে যে আজকের ওরিয়েন্টেশন থেকে সব বুঝে যাও, সব যদি তোমার জানা থাকে, বুঝছো, তাহলে ওকে ফাইন, তুমি কালকে না গেলেও কোনো সমস্যা নেই। বাট বাকিটা যদি ব্রাঞ্চ রিলেটেড কোয়েশ্চেনগুলো থাকে, যেটার আনসার হয়তো এখানে পাচ্ছ না, ব্রাঞ্চ রিলেটেড কোয়েশ্চেনগুলো কোথায় ক্লাস হবে, কোন রুমে ক্লাস হবে, কিভাবে কি, এগুলো তুমি ব্রাঞ্চে যেয়ে দেখে আসতে পারো ওরিয়েন্টেশনে, এই আর কি, ঠিক আছে? আর ক্লাস অফিসিয়ালি শুরু 19 তারিখ থেকে, আর হচ্ছে 20 তারিখ থেকে। আর অনলাইনে আজকে আমরা ওরিয়েন্টেশন করতেছি, ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ আগামী পরশুদিন থেকে হচ্ছে যে তোমাদের শুরু হবে, ঠিক আছে? ওকে, তারপর যদি আসি আমরা বিস্তারিত রুটিন www.udbhash.com। জাস্ট আমি হচ্ছে একটু একটা রুটিন বুঝিয়ে দিই তোমাদেরকে। আমি এখন, আচ্ছা শুরু থেকেই যাই, চলে আসলাম হচ্ছে আমরা উদ্ভাসের ওয়েবসাইটে, এই যে udbhash.com, ঠিক আছে? চলে আসলাম। এরপর আমরা যাব হচ্ছে প্রোগ্রামে, প্রোগ্রাম সমূহতে গেলাম, এই যে ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামটা সেটা। আর যারা হচ্ছে ওই যে আমাদের ডিপি ব্যাচের যারা আসছো, ঠিক আছে, তারা একটু নিচের দিকে আসলে এই যে ইঞ্জিনিয়ারিং ডাবল প্রিপারেশন ব্যাচ, তোমরা কিন্তু তোমাদের রুটিনটা এখান থেকে পেয়ে যাবা। ওকে, আমরা 26 ব্যাচের চলে আসি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম। অফলাইনে যাই, ধরো অফলাইনের রুটিনটা দেখি। ডাউনলোড রুটিনে গেলাম, ডাউনলোড রুটিনে এসে স্টেপ 1 বাংলা ভার্সনে গেলাম। ধরো অফলাইন ব্যাচ রবি মঙ্গল বৃহস্পতিতে ঢুকলাম, তুমি তোমার ব্যাচ অনুযায়ী ঢুকবা। ঢাকা শাখা রুটিন আছে, ঢাকার বাইরে শাখা রুটিন আছে, ঠিক আছে? ধরো আমি হচ্ছে যে এক্সাম্পল হিসেবে এখানে ঢুকলাম হচ্ছে, কই ঢুকবো, আমি হচ্ছে যে খুলনায় ঢুকি। যারা চট্টগ্রাম বোর্ডের আছো তারা বোর্ড পরীক্ষাটা ঠিক মতো দাও, শেষ করো। হ্যাঁ, তারপর অ্যাডমিশন প্রিপারেশন তোমরা নিতে আসো। তোমাদের জন্য কিন্তু যে ক্লাসগুলো মিস করবা, পরীক্ষাগুলো মিস করবা, ওগুলোর ব্যবস্থা কিন্তু অফলাইনে আবার করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে, আসো, এবার আসি হচ্ছে অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস, এই যে যেমন 18 তারিখ, আর অফলাইন ক্লাস শুরু 20 তারিখ। একটু রুটিনটা বুঝাই। হলুদ কালারের যে কলামগুলো আছে এটা অফলাইনের জন্য, আর গ্রিন কালারের যে কলামগুলো আছে, হ্যাঁ পেস্ট কালার আর কি মোটামুটি, সো এই যে এই কলামগুলো হচ্ছে আমাদের অনলাইনের জন্য। সো দেখো, আমি যদি আসি অফলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে যদি আসি আমি, যেমন এখানে প্রথমে আমার হচ্ছে ক্লাস শুরু হচ্ছে P1 দিয়ে। অনেকে এটা নিয়ে একটু কনফিউজ থাকো, ভাইয়া ইন্ট্রোডাক্টরি এক্সাম কি? আবার ইন্ট্রোডাক্টরি এক্সাম জাস্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব মিলে একটা কম্বাইন্ড এক্সাম নেওয়া হবে, এক্সামের পদ্ধতিটার সাথে প্র্যাকটিস হওয়ার জন্য, আর কিচ্ছু না, ইউজ টু হওয়ার জন্য। সো এটার জন্য আলাদা কোনো কিছু পড়ে আসা লাগবে না, যা পারো ওইভাবেই আনসার, যদি এটা কোয়েশ্চেনের আনসার করে যদি জিরো পাও কোনো সমস্যা নেই, কারণ এটা ওপেন সিলেবাস, তো এটা জাস্ট তোমার পরীক্ষা পদ্ধতির সাথে পরিচিত হওয়ার জন্য। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার নেই, সিরিয়াস হবা একদমই যে ধরো প্রথম এক্সামটা থেকেই, ঠিক আছে? তাহলে দেখো, অনলাইনে হচ্ছে অনলাইনের মতো রুটিন চলতেছে এটা, আর অফলাইন হচ্ছে অফলাইনের মতো চলবে। যেটা বললাম দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। কেউ চাইলে অফলাইনে ক্লাস করে তারপর যেটা করতে পারো, উইকলি এর আগে একবার কুইক প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে, বাবা রিভিউ করার জন্য, অফলাইন তো ক্লাস করে আসছো, হ্যাঁ ডেলি ডেলি দিচ্ছ এইগুলা, উইকলি এক্সামের আগে রাতে বা একদিন আগে
তখন থেকে তুমি অনলাইনের ক্লাসগুলোর পিডিএফগুলো এক নজর দেখে নিতে পারো, এখান থেকে কঠিন ম্যাথগুলো করে নিতে পারো। কঠিন ম্যাথ বা আননোন ম্যাথ, অপরিচিত ম্যাথ দেখলা, বুঝতেছো না, ক্লাসের ওই পোর্শনটা দেখে নিতে পারো। আবারও বলতেছি, চেষ্টা করবা যে ব্যালেন্স রাখার জন্য। অফলাইনে পুরা ক্লাস করলা, আবার অনলাইনে এসে পুরা ক্লাস করলা, ঠিক আছে, অনেকের জন্য, এমন বলতেছি না যে কারোর জন্য এটা এফেক্টিভ হবে না, কারো কারোর জন্য হইতে পারে, বাট সেটাই রেয়ার কেস। যেটা হবে, খালি যদি এরকম ক্লাসে করতে থাকো, নিজে প্র্যাকটিস করার টাইম তো পাবা না। এই জন্য আমি যেটা বলতেছি, পড়াশোনার তো 24 ঘন্টা তো একটা টাইম লিমিট আছে আমাদের, তাই না? এবং সেটার মধ্যে নিজেদের অন্যান্য কাজ বাদে পড়াশোনার জন্য হয়তো একটা লিমিটেড টাইম পাবা। ওই লিমিটেড টাইমের মধ্যে, সেটা এখন যার জন্য যেমনই হোক, 10 ঘন্টা 12 ঘন্টা যাই হোক না কেন, সেটাও ব্যালেন্স করা দরকার আছে। সো যে 10 ঘন্টা পড়তেছে, তার হচ্ছে যে প্র্যাকটিস অ্যাটলিস্ট করা উচিত 6-7 ঘন্টা, ক্লাস করা উচিত 3 ঘন্টা। যে 12 ঘন্টা পড়তেছে, সে হয়তো প্র্যাকটিস করবে 6-7 ঘন্টা, আর ক্লাস করলে ধরো 5 ঘন্টা, এরকম। সো এইভাবে একটা ব্যালেন্স থাকতে হবে। ডেফিনেটলি রেশিও এরকম হওয়া উচিত, ক্লাস করা বা এই টাইপের জিনিস হয়তো 30-40% টাইম, আর নিজের প্র্যাকটিস হচ্ছে 60-70% টাইম। ব্যালেন্সটা এরকম হওয়া উচিত। সো প্রত্যেক উইকে এরকম অফলাইন উইকলি এক্সাম হবে। দেখো, এই যে P1 C1 M1 এগুলো অলরেডি আমি বুঝাই আসছি। জাস্ট তোমাদেরকে একটা এডিশনাল ফিচারের কথা বলি। যারা হচ্ছে আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি, তারা কিন্তু অনলাইনে সবগুলো উইকলি এক্সামের অ্যাক্সেস পাবা। অর্থাৎ নিজের উইকলির অ্যাক্সেস তো ডেফিনেটলি পাবা। ভার্সিটি ডিওর প্রিপারেশন এখন থেকে নিতে চাইলে সেটাও পাবা। মেডিকেলের প্রিপারেশন নিতে চাইলে সেটাও পাবা। পাশাপাশি ভার্সিটি এর প্রিপারেশন নিতে চাইলে সেটাও পাবা। আবার ওইখানেও সেম কথা, এক্সেস সবগুলার ওপেন, মানে তুমি প্রত্যেক উইকে বসে বসে যে 4টা করে উইকলি দিবা অনলাইনে, এরকম না। তাহলে তো ফোকাস ডাইলেটেড হয়ে যাবে, মূল লক্ষ্য তোমার ইঞ্জিনিয়ারিংয়ে। সো ইঞ্জিনিয়ারিংটা অফলাইনে দিয়ে, আমার সাজেশন যেটা থাকবে, চাইলে ইঞ্জিনিয়ারিংটা অনলাইনেও দিতে পারো, দুইভাবেই দিতে পারো যারা অফলাইন ব্যাচে আসো। আর হচ্ছে হ্যাঁ, ভার্সিটি কোয়াটা তুমি প্রত্যেক সপ্তাহে দিয়ে দিতে পারো, কারণ এই দুইটার প্রিপারেশন সবচেয়ে কাছাকাছি মিলে, তো এই জন্য এই দুটো তুমি একসাথে দিতে পারো। আবার কেউ কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার দুইটাই হইতে চাও, তখন হচ্ছে চাইলে মেডিকেল উইকলিটাও দিতে পারো। হ্যাঁ, ওকে, সেটা যার যার উপর। আচ্ছা, আর যারা হচ্ছে বায়োলজি কোর্সটা নিছো আলাদা করে, বায়োলজি কোর্স নিলে তুমি হচ্ছে এই যে ভার্সিটি কোয়ার যে উইকলিটা, সেটা অফলাইনেও দিতে পারবা। ওপেন তো অনলাইনে সবার জন্যই যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি, বাট বায়োলজি না থাকলে ভার্সিটি কোয়ারটা অফলাইনেও দিতে পারবা। আর মেডিকেল এক্সাম ব্যাচ যদি না থাকে, তাহলে মেডিকেলের উইকলিটা এটাও অফলাইনে দিতে পারবা, ঠিক আছে? বাট আবারও বলতেছি, ব্যালেন্স করা জরুরি। একসাথে সব করতে চাইলে, একসাথে সব খাইতে চাইলে হবে না। এখানে সময়টা লিমিটেড, এই জন্য যতটুকু তোমার ক্যাপাসিটি আছে ওইভাবে হচ্ছে যে করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে যে এই যে অনলাইনে কিন্তু তোমার যাদের বায়োলজি কোর্স নেওয়া আছে, তাদের কিন্তু বায়োলজি ক্লাসটাও হয়ে যাবে হচ্ছে যে এই যে অনলাইনে। খেয়াল করো, এই যে আমরা যদি আসি, এই যে অনলাইনে বায়োলজি নেওয়া থাকলে বায়োলজি, আর্কিটেকচার না থাকলে আর্কিটেকচার, অনলাইনে কিন্তু বায়োলজি আর আর্কিটেকচার ক্লাসের ব্যবস্থাটা করা হয়েছে। আর এই যে P1 C1 M1 এগুলা মানে কি? এগুলা মানে পেয়ে যাওয়া তুমি হচ্ছে এই যে এখানে সিলেবাস দেওয়া আছে। আর সিলেবাস তো এখানে জাস্ট পার্শিয়াল দেওয়া আছে, কত P5 পর্যন্ত দেওয়া। P5এই তো শেষ না। কেমিস্ট্রি কত দেওয়া? C5 পর্যন্ত দেওয়া। হ্যাঁ, C5এই তো শেষ না। কেমিস্ট্রি টোটাল তুমি অফলাইনে 11টা লেকচার পাবা, অনলাইনে 22টা লেকচার পাবা, 11 দুগুণে 22টা। সো সবগুলাই কিন্তু থাকবে, পর্যায়ক্রমে রুটিনে এগুলা দেওয়া হবে। আচ্ছা, এখানে জাস্ট এই পোর্শনটা একটু বলে দিই, যে ধরো তুমি হচ্ছে এখানে যেমন আর্কিটেকচার কোর্সের সিলেবাস, আর্কিটেকচারটা আলাদা দেওয়া আছে, ওকে ফাইন। আমি যদি আসি এই যে যেমন বায়োলজিটা যেটা, হ্যাঁ, বায়োলজি কোর্সের সিলেবাস এটা দেওয়া আছে। এবার যদি আসি এই যে এই পোর্শনটা, বাংলা এন্ড ইংলিশ সিলেবাস ফর ভার্সিটি কো উইকলি এক্সাম। অনেকে যেটা করে, ভার্সিটি কোতে তো 4 সাবজেক্ট আনসার করতে হয়, মানে ভার্সিটি এক্সামে ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা ম্যান্ডেটরি, বাকিটা কেউ কেউ 4 সাবজেক্টের জায়গাযায় বায়োলজি বা ম্যাথের জায়গায় ইংলিশ বা বাংলা দেখায়। এখন ধরো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তুমি বায়োলজি নাও নাই, তুমি তাহলে কি আনসার করতে পারবা? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাথে ইংলিশ। তো সেই ক্ষেত্রে ইংলিশ যদি তুমি আনসার করো, ইংলিশটা কোথায় পড়বা, কতটুকু পড়বা, ওই ইংলিশের সিলেবাসটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। এই ইংলিশের সিলেবাসটা এটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, ওকে? আর বাংলা আনসার করতে চাইলে করতে পারো। হ্যাঁ, আর যারা মেডিকেল উইকলি এক্সাম দিবা, জিকে ইংলিশ কোত্থেকে পড়বা, কতটুক পড়বা, সেটা এখানে দেওয়া আছে, ওকে? ফিজিক্স কেমিস্ট্রি তো সেম সিলেবাসই, ইঞ্জিনিয়ারিং এর যে চ্যাপ্টার, মেডিকেলের জন্য ওই একই চ্যাপ্টার। বাট ধরো তুমি হচ্ছে যে বাংলা ইংলিশ, মানে জিকে আর ইংলিশ এগুলো কতটুক পড়বা, ওইটার জন্য সিলেবাসটা এখানে দেওয়া আছে, ওকে? আমরা হচ্ছে যে মোটামুটি রুটিন এক্সপ্লেন করে দিলাম। দেখি তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে নাকি। ইংলিশ, ইংলিশ হ্যাঁ, মোটামুটি যতটুক ইংলিশ, এটাকে কমিউনিকেটিভ ইংলিশ বলে। এটা হচ্ছে যে মোটামুটি মানে পারার মতো, এবং এটা আসলে যার বেসিক যতটুকু ভালো থাকে আগে থেকে, অ্যাডমিশন টাইমে এসে ইংলিশ আসলে নতুন করে শিখার তেমন জিনিস না। হ্যাঁ, প্রিভিয়াস কোয়েশ্চেন প্র্যাকটিস করে একটা ধারণা পাবা, বাট আসলে ইংলিশের বেসিক যার যত ভালো থাকে, এই কোয়েশ্চেনগুলো আনসার করা তার জন্য তত সহজ হয়, ঠিক আছে? অনলাইন অফলাইনে একই সিলেবাস পড়ানো হবে, আলাদা না। বাকিটা হ্যাঁ, ডিউরেশনের পার্থক্য আছে। এই কারণে অফলাইনে তুমি যত ক্লাস করতেছো, বললাম তো, অনলাইনের পিডিএফটা দেখে নিও, যে ঠিক আছে কোনো ম্যাথ এক্সট্রা আছে নাকি, বা কোনো টপিক এক্সট্রা আছে নাকি, এই আর কি।
বুয়েটের এক্সামে মার্কস ঠিক এখনই বলা সম্ভব না, এটা তোমাদের রেজাল্ট দেওয়ার পর বলা যাবে, ঠিক আছে? এখন এটা বলা সম্ভব না। ডিপি ব্যাচেরটা বলছি ভাই, ডিপি ব্যাচের যারা, তারা চেষ্টা করবে আর কি রেগুলার আমাদের সাথে এই যে ক্লাসগুলা করা। সেটা তুমি যদি লাইভে না করতে পারো কোনো সমস্যা নেই, কলেজের প্রিপারেশনটাকে প্রায়োরিটি দাও, ক্লাসগুলো রেকর্ড অ্যাটলিস্ট দেখে নিও, প্রত্যেক সপ্তাহটা যাতে সপ্তাহে কাভার হয়ে যায়, বা সপ্তাহে যে কোনো একদিন রেখে দিতে পারো উইকেন্ড। হ্যাঁ, ধরো তুমি শুক্রবারে তোমার এঙ্গেজমেন্ট থাকে না, শুক্রবারে তুমি সবগুলা ক্লাস করে ফেলবা, এই টাইপেরও যদি তুমি করতে থাকো তোমাদের জন্য এটুকুই এখন যথেষ্ট। 1 বছর আগে থাকতেছো, ঠিক আছে? এখন যে তোমার একদম 26 ব্যাচের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মতো সব তোমার এখন করতে হবে এরকম না, বোর্ডের প্রিপারেশনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা জাস্ট এডিশনাল যতটুকু তুমি পারো। ওকে, বাকিটা এগুলো সব আসলে আশা করি এক্সপ্লেন করা হয়ে গেছে। হ্যাঁ, কিউএনএ সার্ভিস, তারপর বইয়ের ব্যাপারে, শাখা চাইলে তুমি যে কোনো সময় পরিবর্তন করতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, লাইভ ক্লাস রেকর্ডেড থাকবে। আজকে যেটা ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, এটাও পোর্টালে রেকর্ডেড থেকে যাবে। টেনশনের কিছু নেই। কোর্স কত মাসে এগুলো সব আনসার দেওয়া হয়ে গেছে ভাইয়া। ম্যারাথন ক্লাস কতক্ষণ হবে? ম্যারাথন ক্লাস মোটামুটি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আমাদের 3 ঘন্টার মতো। ইঞ্জিনিয়ারিং ম্যারাথন ক্লাস স্ট্যান্ডার্ড টাইম 3 ঘন্টার মতো। বাকিটা হ্যাঁ, মানে ঘড়ি ধরে তো আর পড়ানো হয় না। যদি মনে হয় যে না, কোনো একটা টপিক বা চ্যাপ্টার বা লেকচার শেষ করতে বেশি সময় প্রয়োজন, সেটাও করা হয়। ঠিক আছে? লিখিত এক্সাম অনলাইনে খাতার ছবি তুলে দিতে পারবা, ঠিক আছে? এটা আমাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, তুমি ওকে যে জিজ্ঞেস করো, ও আনসার দিয়ে দিবে তোমাকে। আচ্ছা, ডিপি ব্যাচ যারা 26 ব্যাচ তাদের এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। 27 ব্যাচের জন্য ডিপি ব্যাচটা, 27 ব্যাচে তোমাদের যারা একবার জুনিয়র আছে তারা কেউ কেউ চাইলে হচ্ছে যে অনলাইনে তোমাদের সাথে ক্লাসগুলো করতে পারবে, পরীক্ষাগুলো দিতে পারবে, এই আর কি। ঠিক আছে? প্র্যাকটিস বুকের প্রবলেমগুলোই ভাইয়া কোয়েশ্চেন ব্যাংকে প্র্যাকটিস আকারে আছে। বুয়েটের এক্সামের প্যাটার্ন 600 নাম্বারেরটা ধরেই আগাও, যেহেতু গত বছর এইটাই হয়েছে। বাকিটা সার্কুলার দিবে, সার্কুলার তোমাদের বোর্ড পরীক্ষার পরে দিবে, ওইটা হইতে হইতে তো আরো ধরো 1.5 মাস 2 মাস, ততদিন তো আর বসে থাকবে না, তাই না? ম্যারাথন ক্লাস হ্যাঁ, ইংলিশ ভার্সনের আলাদা, বাংলা ভার্সনের আলাদা, সব ক্লাসই তো আসলে সব ক্লাসই, যার যারা ইংলিশ ভার্সন সবকিছু ইংলিশে ক্লাস পরীক্ষা। সিকের ওয়েট এবং সাস্টে কেমন এক্সাম দিতে পারে? অবশ্যই বুয়েটা থেকে বেশি দিতে পারে আর কি। হ্যাঁ, বুঝতেই পারতেছো, বইটা যদি 10,000 দিতে পারে ওই রিকোয়ারমেন্টের উপর, সিকিউরিটির থেকে বেশি দিতে পারে। নির্দিষ্ট সংখ্যাটা আসলে বলা সম্ভব না, কারণ এটা যেই ইউনিভার্সিটির ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস এক্সাম সব তোমার আইডিতে থেকে যাবে, একদম হচ্ছে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত থাকবে, যতবার খুশি ততবার দিতে পারবা তুমি, এবং এটা চ্যাপ্টার ওয়াইজ হবে। অফলাইন এক্সামের কোয়েশ্চেন হ্যাঁ অনলাইনে পাওয়া যাবে, সলভ শিটে তুমি সবকিছু আসলে পেয়ে যাবা, টেনশনের কিছু নাই। ঠিক আছে? ভার্সিটি কোয়ার জন্য প্রিপারেশন আলাদা কি করবা, যেটা বললাম, যদি তুমি হচ্ছে যে রেগুলার উইকলিটা অনলাইনে যেটা হচ্ছে ভার্সিটি কোয়ার, এটা যেহেতু সবার জন্য ওপেন করে দেওয়া আছে, তুমি যদি রেগুলার এটা হচ্ছে যে প্র্যাকটিস করো তাহলেই হবে আর কি। অনলাইনে উইকলিটা দিয়ে দিও, হ্যাঁ, তাহলেই হবে। আর বায়োলজি যারা পারবা পড়তে, যারা 3 সাবজেক্টের প্রেশার নিয়েও বায়োলজিটা পড়তে চাও, বা ঢাকা ভার্সিটিতে অ্যাকচুয়ালি বায়োলজি আনসার করতে চাও, বা আগে থেকে হচ্ছে যে মোটামুটি বায়োলজির অবস্থা ভালোই আছে, বোর্ড লেভেলের প্রিপারেশনই ভালো আছে, তারা বায়োলজির কথা চিন্তা করতে পারো। আদারওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ দাগাইলা, হ্যাঁ, অনেকে কিন্তু এটা করে, কোর ফোকাস ঠিক রাখে। কাট মার্কস বলা সম্ভব না ভাইয়া এগুলা, ঠিক আছে? এগুলা পরীক্ষার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মোটামুটি আমাদের হচ্ছে এতটুকুই। আর এই যে সাকসেস 25, আশা করি তোমাদেরটাও আমরা দেখতে পারবো সাকসেস 26, উদ্ভাস ওয়েবসাইটে দেখে আসতে পারো, বা এ অ্যাসিস্ট্যান্টকেও জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? মোটামুটি দেখো, আলহামদুলিল্লাহ বুয়েটে 1309টা যে সিট আছে, 1291 জন চান্স পেয়েছে, এবং হোপফুলি তোমাদের মধ্যে অনেকে এর মধ্যে থাকবা। আজকের ওরিয়েন্টেশনটা আমাদের এতটুকুই। ফাউন্ডেশন ক্লাস রেকর্ডেড, অফলাইন ক্লাস লাইভ, ম্যারাথন লাইভ ক্লাস লাইভ, আর্কাইভ ম্যারাথন ক্লাস রেকর্ডেড, কারণ এটা আগের বছরের। উইকলি সলভ ক্লাস, এটা হচ্ছে যে প্রত্যেক উইকে তোমরা যেগুলো বেশি বেশি ভুল করবা ওগুলো আমরা অ্যানালিসিস করে তারপর রেকর্ড করে তারপর দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা আর দীর্ঘায়িত না করি, মোটামুটি তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে দিছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি তোমাদের সাথে দেখা হবে আমাদের ক্লাসগুলোতে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।